আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? এটা হচ্ছে আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ডি ইউনিট কোশ্চেন ব্যাংক সলভ সিরিজের গুণগত রসায়নের সেকেন্ড ক্লাস। আশা করি হচ্ছে এখান থেকে 1 থেকে 2টা প্রশ্ন ইনশাআল্লাহ কমন পড়বে। একদমই সিওরিটি থাকে, সব সময় আসে। তো এখানে আমরা হচ্ছে মোটামুটি যে প্রশ্নগুলো থেকে বিগত বছরে আসছে, যে টপিকগুলো থেকে, তো তার ভিতরে আমরা এর আগে যে ক্লাসটা করেছিলাম সেখানে অনেকগুলো প্রশ্ন সলভ করেছি, অনেকগুলো টাইপ সলভ করেছি, 4টা টাইপ। এখন আমরা হচ্ছে 2টা টাইপ সলভ করবো আরো। এখান থেকে 2টা প্রশ্ন থাকার সম্ভাবনা থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা দেখো, এটা হচ্ছে ভাই ইলেকট্রন বিন্যাস এর নীতি আর কি। তো এখান থেকে প্রতি বছরই প্রশ্ন আসে। দেখো, প্রথম প্রশ্নটা একটু দেখো। বলছে ইলেকট্রন নিম্ন অরবিটাল থেকে ক্রমান্বয়ে উচ্চ শক্তির অরবিটালে অবস্থান গ্রহণ করে কোন নীতি অনুযায়ী? দেখো, আমরা ইলেকট্রন বিন্যাসের কয়েকটা নীতি জানি। তো প্রথমে আমি তোমাদেরকে জাস্ট একটা নীতির কথা বলি, যেটা হচ্ছে আউফবাউ নীতি। ওকে, আউফবাউ। আচ্ছা, এই যে আউফবাউ নীতি আছে, এই নীতি অনুযায়ী হচ্ছে ইলেকট্রন নিম্ন থেকে কি ভাইয়া নিম্ন থেকে উচ্চে যায়। ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তির অরবিটালটাকে পূরণ করে সে হচ্ছে উচ্চ শক্তির অরবিটালে প্রবেশ করবে। ঠিক আছে, এগুলোর অ্যাপ্লাই আমরা সামনে দেখব। আর আরেকটা হচ্ছে হুন্ডের নীতি। কি ভাইয়া? হুন্ডের নীতি। হুন্ডের নীতি। আচ্ছা, এই হুন্ডের নীতি অনুযায়ী ইলেকট্রনগুলো সমশক্তির অরবিটাল সমূহ এরা হচ্ছে একটু স্থিতিশীল হওয়ার জন্য ইলেকট্রনগুলো প্রথমে নিম্ন শক্তির অরবিটালে না গিয়ে, নিম্ন শক্তির অরবিটাল থেকে উচ্চ শক্তির অরবিটালে প্রথমে এভাবে না গিয়ে এরা হচ্ছে একটু ব্রেক ডাউন করে এরা হচ্ছে একটু স্থিতিশীল অবস্থা বজায় রাখার জন্য হয় অর্ধপূর্ণ অরবিটাল না হয় পূর্ণ অরবিটালে ইলেকট্রনগুলো আগে প্রবেশ করে। কি করে ভাইয়া? আগে প্রবেশ করে কোথায়? অর্ধপূর্ণ, অর্ধপূর্ণ বা পূর্ণ। কেমন বিষয়টা দেখো, যেমন ধরো হচ্ছে আমরা পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাসটা দেখছিলাম। তো এই পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাসটা তো ধরো এটা আউফবাউ নীতির ক্ষেত্রে আর কি অ্যাপ্রোপ্রিয়েট, পটাশিয়াম না। তোমরা ক্রোমিয়ামকে নিয়ে একটু চিন্তা করতে পারো। ওকে, ক্রোমিয়াম। তো দেখো, এই ক্রোমিয়ামের ক্ষেত্রে জিনিসটা কিরকম ছিল? ক্রোমিয়াম 24 নাকি? ক্রোমিয়াম 24। তো আমরা যদি আর্গন পর্যন্ত ইলেকট্রন বিন্যাসটা করি, আমরা কত পাবো? 18 শেষ। আর বাকি থাকলো কত ভাইয়া? বাকি থাকলো 6। এই 6 এর ক্ষেত্রে সামনে অরবিটাল আছে 3d অরবিটাল আর আছে 4s অরবিটাল। ঠিক আছে, এখন এই আউফবাউ নীতি অনুযায়ী ইলেকট্রন বিন্যাসটা হওয়ার কথা ছিল এরকম, প্রথমে এখানে 2টা ইলেকট্রন যাবে, তারপর এখানে 4টা ইলেকট্রন আসবে, তাহলে কয়টা হবে? 6টা হয়ে গেল। আচ্ছা, 24টা হলো টোটালি। কিন্তু এরা এই ইলেকট্রন বিন্যাসটা ফলো করবে না। এই হুন্ডের নীতি অনুযায়ী এরা কি করবে? এরা হচ্ছে আর্গন পর্যন্ত 18টা যাবে, ভালো কথা। এই আর্গন পর্যন্ত 18 যাওয়ার পরেই এই 3d অরবিটালে আর হচ্ছে শেষ হচ্ছে 4s অরবিটাল। এই অর্ধপূর্ণ হওয়ার জন্য এখানে ইলেকট্রন 5টা আগে প্রবেশ করে, পরে এখানে একটা ইলেকট্রন প্রবেশ করে। বিষয়টা বুঝছো? এখানে প্রথমে কয়টা ইলেকট্রন প্রবেশ করবে? 5টা। কারণ ডি অরবিটাল টোটাল ইলেকট্রন থাকতে পারে 10টা। এটা অর্ধপূর্ণ হলে এটা স্থিতিশীল হবে, এর ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে একটু স্থিতিশীল হবে। সেই স্থিতিশীলতার আশায় ইলেকট্রন এখানে 5টা প্রথমে আগে প্রবেশ করে, পরে যেটা থাকে সেটা হচ্ছে s অরবিটালে, মানে নিম্ন শক্তির অরবিটালে প্রবেশ করে। এটাই হচ্ছে হুন্ডের নীতি। তাহলে বলছে নিম্ন শক্তির অরবিটাল থেকে উচ্চ শক্তির অরবিটালে প্রবেশ করে অবস্থান গ্রহণ করে কোন নীতি অনুযায়ী? আমরা বলছি নিম্ন থেকে উচ্চ, তাহলে আউফবাউ নীতি অনুযায়ী। তাহলে ভাই এটার আনসারটা হলো কত? এটার আনসার হবে হচ্ছে বি। ওকে, আচ্ছা, 2 নম্বর প্রশ্ন দেখো। বলছে সমশক্তি সম্পন্ন অরবিটাল এ ইলেকট্রন প্রবেশের দিক নির্দেশনা সংবলিত নীতি কোনটিতে? কি বলছে ভাই? সমশক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রন প্রবেশ। এখন সমশক্তি সম্পন্ন যে অরবিটাল গুলো আছে এখানে এই ইলেকট্রন প্রবেশের দিক নির্দেশনাটা তোমরা এটা হচ্ছে কোথায় দেওয়া হয়েছে এই কথাটা জাস্ট বলছে। তো এখানে বলছে ভাইয়া পলির বর্জন নীতি। আচ্ছা, এটা কি কখনো সম্ভব? পলির বর্জন নীতিটা কি?
পলির বর্জন নীতি অনুযায়ী কিন্তু এরকম না। পলির বর্জন নীতি হচ্ছে ধরো একটা ইলেকট্রন বিন্যাস আছে হইলো, এই ইলেকট্রন বিন্যাসে তোমার যেই তোমার ইলেকট্রন ধরো মানে হচ্ছে একই সাথে আর কি, ধরো তোমার একটা অরবিটালে 4টা ইলেকট্রন তোমার বিন্যাস একই রকম হতে পারবে না, জাস্ট হচ্ছে ওই কথাটুকু আর কি, মানে সমান হতে পারবে না, ঠিক আছে। এটা হচ্ছে জাস্ট হচ্ছে পাউলির বর্জন নীতি। তাহলে এটা তো হওয়ার কোনো চান্স নেই, ঠিক আছে না? তাহলে এখানে হবে কোনটা? আহ্বান নীতি। আহ্বান নীতি অনুযায়ী কোন আমরা জানি কোনটা? আহ্বান নীতি অনুযায়ী জানি হচ্ছে ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তির অরবিটালে প্রবেশ করবে, ঠিক আছে। নিম্ন শক্তির অরবিটাল থেকে হচ্ছে উচ্চ শক্তির অরবিটালে প্রবেশ করবে। তাহলে এটা হচ্ছে কি ভাই? নিম্ন থেকে উচ্চ, এটা তো আমরা একটু আগে বললাম। আচ্ছা, এখন ঘূর্ণন, এটা হচ্ছে কি ভাইয়া? ঘূর্ণনটা হচ্ছে কি? এটা তো এখানে কি এটার সাথে কি এর সাথে যায় ঘূর্ণনটা? ঘূর্ণনটা তো যায় না, ঠিক আছে না? আচ্ছা, এরপর হচ্ছে হুন্ডের নীতি। তো আমরা বলছিলাম যে সমশক্তি সম্পন্ন অরবিটাল গুলো অর্ধপূর্ণ অথবা সম্পূর্ণ পূর্ণ হওয়ার জন্য হ্যাঁ প্রথমে নিম্ন শক্তির অরবিটাল প্রবেশ না করে তারা হচ্ছে উচ্চ শক্তির অরবিটালে প্রবেশ করে, এই কথাটা বলছিলাম না? এই কথাটা মূলত কি? এই কথাটাই হচ্ছে মূলত আমাদের কোন নীতি ভাই? এই কথাটাই হচ্ছে আমাদের হুন্ডের নীতি, ঠিক আছে। তাহলে আমাদের 2 নম্বর প্রশ্নের উত্তরটা কি হয়? 2 নম্বর প্রশ্নের উত্তরটা হবে হুন্ডের নীতি অনুযায়ী। ওকে, ওকে। আচ্ছা, এরপরে আমরা 3 নম্বর প্রশ্নে একটু চলে যাব। বলছে ক্রোমিয়াম এর ইলেকট্রন বিন্যাস ইলেকট্রনিক কনফিগারেশন কি? আচ্ছা, আমরা এইটার ইলেকট্রন বিন্যাসটা তোমাদেরকে একটু আগে দেখাইছিলাম, ঠিক আছে। তো আমি একটু তোমাদেরকে দেখাই আবার, হ্যাঁ। ক্রোমিয়াম, এর কারণ হচ্ছে এগুলো অনেকবার আসবে এবং হচ্ছে এই কোয়ালিটির অনেক পাবা তোমরা, ঠিক আছে। আচ্ছা, তো ক্রোমিয়াম, আচ্ছা ক্রোমিয়াম কত ভাইয়া? ক্রোমিয়াম হলো 24, ঠিক আছে। আচ্ছা, এই ক্রোমিয়াম 24 এর ক্ষেত্রে আমরা যে ইলেকট্রন বিন্যাসটা দেখি সেটা হয় হচ্ছে এরকম। ধরো আমরা আর্গন পর্যন্ত ইলেকট্রন বিন্যাসটা করব। হুম, আচ্ছা, আর্গন পর্যন্ত ইলেকট্রন বিন্যাসটা করার পরে আমরা 3D শেষ আছে 4s। এখন যদি আউফবাউ নীতি আমরা ফলো করতাম, আউফবাউ নীতিটা ফলো করলে প্রথমে নিম্ন শক্তির অরবিটাল 4s হচ্ছে নিম্ন, তাই এখানে দুইটা ইলেকট্রন যাবে আছে, এরপরে এখানে 4টা ইলেকট্রন আসবে, এরকম হচ্ছে। এটা হচ্ছে কি আউফবাউ, আউফবাউ নীতি। ওকে, আচ্ছা, এরপরে তোমরা যদি এই নীতিটা অনুসরণ না করে আহ ক্রোমিয়ামের সঠিক ইলেকট্রন বিন্যাসটা একটু ফলো করো, তাহলে তোমরা দেখবে হচ্ছে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসটা হবে এরকম। ক্রোমিয়াম, আর্গন 18 গেল, আচ্ছা এরপর কত রইলো? 3 আছে, 4s আছে নাকি? তো আমরা বলছিলাম যে সমশক্তি সম্পন্ন অরবিটাল সমূহ অর্ধপূর্ণ অথবা সম্পূর্ণ হওয়ার জন্য ইলেকট্রনগুলো প্রথমে উচ্চ শক্তির অরবিটালে প্রবেশ করে, তারপর হচ্ছে নিম্ন শক্তির অরবিটালে প্রবেশ করে। ঠিক সেম নিয়ম অনুযায়ী এটা 3D অরবিটাল, ইলেকট্রন আছে টোটাল 6টা, এখানে কিন্তু 5টা আসতে পারে, ঠিক না? 5টা আসলে এটা কি হলো? অর্ধপূর্ণ হলো। আর বাকি একটা হচ্ছে এখানে প্রবেশ করলো, ঠিক আছে। তাহলে এই নীতি অনুযায়ী হচ্ছে এটা হচ্ছে হুন্ডের নীতি। ওকে, তাহলে হুন্ডের নীতি অনুযায়ী ইলেকট্রন বিন্যাসটা হওয়ার কথা কিরকম ভাই? এরকম। আচ্ছা, এটাই কিন্তু ইলেকট্রন সঠিক, এটা ভুল, এটা হচ্ছে কি ভাই সঠিক। ওকে, এখন দেখো ক্রোমিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন কি? এটার সাথে কোনটা মিলে দেখো। আচ্ছা, এটার সাথে কিন্তু প্রথমটাই মিলে যাচ্ছে, তাহলে ইলেকট্রন ক্রোমিয়ামের ইলেকট্রনের কনফিগারেশনটা কি হবে? এইটা। ওকে, আচ্ছা, এরপরে তোমরা হচ্ছে পরের প্রশ্নটা একটু দেখো, 4 নাম্বার প্রশ্ন। আচ্ছা, 4 নাম্বার প্রশ্নে কি বলছে? বলছে একটা ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে, এই ইলেকট্রন বিন্যাসটি কোন মৌলের? জাস্ট একটা ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে, ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে কোন মৌলের এটি একটু আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। দেখো তো ভাইয়া, এখানে তোমরা কয়েকটা জিনিস অনুসরণ করতে পারো। তো আমি বলবো কি, তোমরা জাস্ট এত কিছু অনুসরণ না করে উপরের যে ইলেকট্রন সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো একটু গুনে ফেলো। এই সংখ্যাগুলো গুনে ফেললে হবে কি, কোনো প্যারা থাকবে না, জাস্ট সঠিক। আমরা তো 1 থেকে 30 পর্যন্ত মানটা জানি, ইলেকট্রন কোনটার পারমাণবিক সংখ্যা কত এটা তো আমরা জানি। তো দেখো এখানে হচ্ছে 2, তারপর 2 4 6 10 12, হ্যাঁ 12 আর হলো 18, 18 দিয়ে 20, 20 এর সাথে 27, 27 কার ভাইয়া? 27 তো হচ্ছে আমাদের কোবাল্টের নাকি? এটা কত? 27, এটা আমরা জানি না। 27 হচ্ছে কার? কোবাল্টের। আচ্ছা, আবার দেখো এখানে তোমার ম্যাঙ্গানিজ, ম্যাঙ্গানিজ কত ভাইয়া? ম্যাঙ্গানিজ হচ্ছে 25, এটাও আমরা জানি। কপার
কপার হচ্ছে 29, এটাও আমরা জানি। সিলভার হচ্ছে সম্ভবত 47, ঠিক আছে। তাহলে এখানে 27 সাথে মিলে যাচ্ছে হচ্ছে কোবাল্ট। তাহলে আনসার হলো কত ভাইয়া? আনসার হলো এ। ওকে, এ হচ্ছে সঠিক আনসার। আচ্ছা, এরপরে তোমরা 5 নম্বর প্রশ্নটা দেখো যাও। বলছে কার্বন একটা পরমাণু দেওয়া আছে, এতে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা কত, এটা একটু বলছে, ঠিক আছে। তো তোমরা হচ্ছে কার্বনের একদম সাধারণ যে বেসিক ইলেকট্রন বিন্যাসটা একটু দেখো তো ভাইয়া। কার্বন কত 6 না? আচ্ছা, তাহলে 1s2 তে যাবে, 2s2 হবে, 2p2 হবে, তাহলে কত হলো 6। এটা হচ্ছে কি ভাইয়া ক্রোম, মানে এটা সাধারণ ইলেকট্রন বিন্যাস। আচ্ছা, যখন এই ক্রোমিয়াম কার্বনটা উত্তেজিত হবে, ওকে, উত্তেজিত হবে, তখন এই কার্বনের ইলেকট্রন বিন্যাসটা একটু ডিফারেন্ট হবে। কেমন ডিফারেন্ট হবে দেখো, তোমরা দেখবা তখন আসছে 1s2, 2s1, 2px1, 2py1, 2pz1। হ্যাঁ, এখন এটা হচ্ছে কি ভাইয়া উত্তেজিত অবস্থায়, ঠিক আছে, উত্তেজিত। ওকে, এখন দেখো আমরা কার্বনের একটা ইলেকট্রন বিন্যাস পেলাম, একটা ইলেকট্রন বিন্যাস পেলাম। এটা সাধারণ অবস্থায় ইলেকট্রন বিন্যাস, এটা হচ্ছে উত্তেজিত অবস্থায় ইলেকট্রন বিন্যাস। তাহলে এখানে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা মানে বিজোড় ইলেকট্রন সংখ্যা কয়টা? দেখো এখানে একটা, দুইটা, তিনটা, চারটা। তাহলে আমরা বিজোড় ইলেকট্রন সংখ্যা কয়টা পেলাম? 4টা। আচ্ছা, তাহলে আমাদের এখানে তোমার কার্বন পরমাণু এটার সঠিক আনসারটা হয় কোনটা? অযুগ্ম ইলেকট্রন সংখ্যা, ঠিক আছে। অযুগ্ম ইলেকট্রন সংখ্যা কয়টা পেলাম? 4টা। তাহলে এখানে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা কত হবে? বি নাম্বার হবে সঠিক আনসার, নাকি? আচ্ছা, এরপরে তোমরা হচ্ছে 6 নম্বর প্রশ্নটা একটু দেখো। হ্যাঁ, এখানে 6 নম্বর প্রশ্ন বলছে যে একটা পরমাণু দেওয়া আছে, পরমাণুটা হচ্ছে এরকম না, N3 - 7। তো আয়নে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা কয়টা? কি সংখ্যা ভাইয়া? অযুগ্ম ইলেকট্রন সংখ্যা। এখন তোমরা একটু দেখো, এখানে তোমরা একটা মানে যেই নাইট্রোজেন আছে, নাইট্রোজেনের সাধারণ যে ইলেকট্রন বিন্যাসটা আছে, এখানে কিন্তু নাইট্রোজেন জাস্ট 7 আছে এরকম না। এখানে যেহেতু সে 3টে ইলেকট্রন গ্রহণ করছে, তাহলে তোর ইলেকট্রন হলো কয়টা টোটাল? তাহলে আমরা লিখতে পারবো 10টা, নাকি? এখন আমরা কার ইলেকট্রন বিন্যাস করবো? নাইট্রোজেন ইলেকট্রন বিন্যাস করবো, নাকি আমরা হচ্ছে 10 নম্বর পরমাণুকে নিয়ন ইলেকট্রন বিন্যাস করবো? এখানে ইলেকট্রন বিন্যাসটা হবে নিয়নের। ওকে, 10 মানে কি? নিয়ন। আচ্ছা, এখন তোমরা নিয়নের সাধারণ ইলেকট্রন বিন্যাস একটু করবো ভাইয়া। আচ্ছা দেখো 10, তাহলে আমরা এখানে কি পাইলাম? 1s2 পাইলাম, 2s2 পাইলাম, 2p6। এরকম তো হওয়ার কথা ছিল মনে হয়, নাকি? হ্যাঁ, এরকমই হওয়ার কথা ছিল। এটা হচ্ছে সাধারণ অবস্থায় ইলেকট্রন বিন্যাস, সাধারণ। ওকে, আচ্ছা, এখন তোমরা একটু এটাকে তোমরা একটু উত্তেজিত অবস্থায় ইলেকট্রন বিন্যাসটা তোমরা একটু করে নাও। দেখো এখানে হবে, এটা ধরো উত্তেজিত অবস্থা আছে। এখন সে কি করবে? সে হচ্ছে 1s2 তে যাবে, ভালো কথা। তারপর হচ্ছে সে যাবে 2s2, 2s2, এরপরে 2px, 2py, 2pz থাকে, নাকি? এখন এদের ভিতরে ইলেকট্রন আছে কয়টা? 4টা গেল, বাকি থাকে কয়টা? 6টা। তাহলে 6টার ভিতরে এখানে যাবে কয়টা? 2টা, এখানে যাবে 2টা, এখানে যাবে কয়টা? 2টা। তাহলে এখানে কত হলো? 6টা। তাহলে তার অযুগ্ম ইলেকট্রন সংখ্যা কত? 6, নাকি? তো এখানে আছে 2টা, না এটা হবে না, কারণ অযুগ্ম ইলেকট্রন সংখ্যা 6টা। এখানে আছে 3টা, তাও হবে না। 5টা, তাও হবে না। তাহলে এখানে কোনোটি নয়, হ্যাঁ কোনোটি নয়, এটা হবে সঠিক আনসার। কারণ অযুগ্ম ইলেকট্রন সংখ্যা কত হবে? অযুগ্ম ইলেকট্রন সংখ্যা হবে 10টা। তাহলে সঠিক, সরি 6টা। তাহলে সঠিক আনসার হলো এইটা, এগুলো ভুল। ওকে, ওকে। আচ্ছা, তোমরা হচ্ছে এবার একটু 7 নাম্বার প্রশ্নটা দেখো। এখানে কয়েকটা মৌলের আয়ন দেওয়া আছে এবং বলছে হচ্ছে এই আয়নগুলো থেকে মানে বা এই আয়নগুলোর সঠিক ইলেকট্রন বিন্যাসটা কিরকম হতে পারে বা সঠিক ইলেকট্রন বিন্যাসটা কি, ঠিক আছে। তো তোমরা একটু দেখো ভাই, এখানে তুমি 7 নাম্বার প্রশ্নটাতে বলছো, তো তো তুমি প্রথমে এ নাম্বার একটু অপশনটাকে একটু অ্যানালাইসিস করো। দেখো, আচ্ছা, এ বলছে আয়রন। আয়রন কি ভাইয়া? শুধুমাত্র আয়রন বলছে না, আয়রন 3+। আচ্ছা, আয়রন 3+ মানে কি ভাইয়া? আয়রন হলো 26।
এখন 3+ মানে 3টা ইলেকট্রন তা চলে গেল, তাহলে কত হলো ভাইয়া? 23। 23 মানে কি ভাইয়া? 23 মানে হচ্ছে ধরো ভ্যানাডিয়াম। ওকে, ভ্যানাডিয়াম। তাহলে আমরা ভ্যানাডিয়ামের ইলেকট্রন বিন্যাসটা করব। দেখো আমরা আর্গন পর্যন্ত ইলেকট্রন বিন্যাস জানি কত ভাইয়া? 18। 18টা শেষ, বাকি থাকলো কয়টা ভাইয়া? 5টা। এখন 3d আছে, 4s আছে। আচ্ছা, এখন ঘটনাটা কি হবে? ইলেকট্রন তার কাছে আছে কয়টা ভাইয়া? 5টা। তাহলে 5টা যদি এই ঘরে যায়, অর্ধপূর্ণ হয়ে এখানে কয়টা আসে? 0। তাহলে তার প্রথম যেই ইলেকট্রন বিন্যাসটা এখানে দিছে কয়টা ভাইয়া? প্রথম ইলেকট্রন বিন্যাসে দেখা যায় এখানে দিছে হচ্ছে তোমার একটা, এখানে দিছে হচ্ছে 4টা, কিন্তু আসলে ইলেকট্রন বিন্যাসটা হবে এরকম, কারণ অর্ধপূর্ণ হবে। তাহলে এটা কিন্তু হচ্ছে না, তাহলে অপশন এ ভুল। ওকে, 2 নাম্বার এটা দেখো ভাই, বলছে যে বি নাম্বারে কি বলছে? কপার 2+। ওকে, কপার 2+ দিলাম। আচ্ছা, কপার 2+ মানে কি? কপার মানে হলো ভাই 29। ওকে, আচ্ছা তাহলে কপার 2+ মানে কত? 27। মানে কি ভাই? কোবাল্ট। কোবাল্ট কত? 27। আচ্ছা, এখন তোমরা এটা ইলেকট্রন বিন্যাসটা চিন্তা করো। প্রথমে আর্গন পর্যন্ত আমরা যাব, 18 শেষ। বাকি থাকলো কত ভাইয়া? বাকি থাকলো হচ্ছে তোমার 7 2 কত? 9। তাহলে 9 বাকি থাকলো। এখন আমাদের আছে 3d আর আছে 4s। তো যেহেতু ইলেকট্রন 9টা, এখানে অর্ধপূর্ণ হওয়ার পরেও এখানে 4টা বাকি থাকে, তাই হচ্ছে আমরা এখানে প্রথমে নিম্ন শক্তির অরবিটালে 2টা প্রবেশ করব। কি হলো? আচ্ছা, প্রথমে আমাদের নিম্ন শক্তির অরবিটালে কয়টা প্রবেশ করবে? নিম্ন শক্তির অরবিটালে হচ্ছে 2টা প্রবেশ করবে, 2টা শেষ। তারপর থাকলো কয়টা? 7টা। এই 7টা হচ্ছে এখানে বসে যাবে। তো এইটা হচ্ছে ক্রোমিয়ামের মানে কপার 2+ বা কোবাল্টের ইলেকট্রন বিন্যাসটা। তো এখানে কি এটা আছে এরকম? না, এখানে 3p তারপর 3d10। এখানে তো ইলেকট্রন সংখ্যাই মিলতেছে না, তাহলে এটা তো এটাকে মানে চোখ বুঝে এটা ভুল হবে। ঠিক আছে, এটা হবে না। আচ্ছা, ওকে। এরপরে তোমরা হচ্ছে সি নাম্বার অপশনটাকে একটু অ্যানালাইসিস করো। দেখো, সি নাম্বার অপশনটা বলছে যে ভাইয়া জিঙ্ক 2+। ওকে, আমরা দেখবো জিঙ্ক 2+, সি নাম্বারে জিঙ্ক 2+। আচ্ছা, জিঙ্ক মানে কত ভাইয়া? জিঙ্ক মানে হলো হচ্ছে 30। তাহলে জিঙ্ক 2+ মানে কত ভাইয়া? 28 নাকি? আচ্ছা, তো 28 মানে কি ভাইয়া? 28 মানে হচ্ছে নিকেল, এটা তো আমরা সবাই জানি। আচ্ছা, 28। ওকে, এখন তোমরা এটা ইলেকট্রন বিন্যাসটা করো। আর্গন পর্যন্ত যাওয়া, কত পাইলাম ভাইয়া? 18 পাইলাম, 18 শেষ। বাকি থাকলো কত? 3d আর 4s। ওকে, তো এখানে আর থাকলো কত? 10টা। এখন এইটা দেখবা অর্ধপূর্ণ হওয়ার জন্য, সরি, স্থিতিশীল অবস্থায় যাওয়ার জন্য এখানে 10টা আসবে, এখানে 0 তে চলে যাবে। কিন্তু এখানে দিছে 8টা, এখানে দিছে 2টা। দেখো সি নাম্বার অপশনটা একটু দেখো, যে এখানে কি করছে ভাই? এখানে 8টা চলে আসছে, এখানে হচ্ছে 2টা দিছে না, তাহলে এটাও ভুল। সি নাম্বার অপশন ভুল। তাহলে ডি নাম্বার তো সঠিক হবে নাকি? 100% সঠিক হবে। তারপর আমরা একটু করে দেখবো, ঠিক আছে? দেখো, আমরা একটু করি। ডি নাম্বার অপশনটা একটু অ্যানালাইসিস করি। বলছে ম্যাঙ্গানিজ 2+। ওকে, ম্যাঙ্গানিজ 2+। ম্যাঙ্গানিজ কত ভাই? 25। তাহলে ম্যাঙ্গানিজ 2+ মানে কি ভাই? ম্যাঙ্গানিজ 2+ মানে হলো ভ্যানাডিয়াম। ওকে, এই ভ্যানাডিয়ামের ইলেকট্রন বিন্যাসটা কিন্তু আমি একটু আগেই করছি, দেখো তো ভাই এখানে করছিলাম না? তাহলে 3d আর হলো 4s0। দেখো এখানে আমরা এই যে তোমার ডি নাম্বার অপশনটা একটু অ্যানালাইসিস করে দেখো, যে এখানে এখানে এই পর্যন্ত হচ্ছে 18টা শেষ, এই পর্যন্ত 18টা শেষ, আর বাকি থাকলো এই পর্যন্ত 5টা। তাহলে 3d তে 5টা আছে, 4s টা আসলে দেয় নাই, দিলেও দিতে পারতো 0, এটা 0। তাহলে এইটার সাথে মিলতেছে কোনটা ভাই? ডি নাম্বারটা। তাহলে অপশন ডি হচ্ছে সঠিক। ওকে, আচ্ছা এরপর তোমরা 8 নাম্বার কোশ্চেনটা দেখো। এখানে একটা ক্রোমিয়াম 3+ একটা আয়ন দেওয়া আছে, ঠিক আছে? তো দেখো, তোমরা তো অবশ্যই জানো ক্রোমিয়াম 3+ মানে ক্রোমিয়াম মানে কত ভাই? 24। ক্রোমিয়াম ক্রোমিয়াম কত ভাই? 24, এটা তো আমরা জানি। তাহলে ক্রোমিয়াম 3+ মানে কি ভাইয়া? সে হচ্ছে 3টা ইলেকট্রন ত্যাগ করে দিছে, তাহলে মানটা হবে কত ভাইয়া? 21। 21 মানে কি? স্ক্যান্ডিয়াম না? স্ক্যান্ডিয়াম 21, এই তো। আচ্ছা, এখন বলছে এই আয়নে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা কয়টা হবে? আচ্ছা দেখো তো, এইটার তুমি যদি একটু সাধারণ ইলেকট্রন বিন্যাসটা করো, ঠিক আছে? তুমি যদি এটা সাধারণ ইলেকট্রন বিন্যাসটা করো, তাহলে আর্গন পর্যন্ত যাবে, 18টা শেষ। আচ্ছা, বাকি থাকলো কয়টা? বাকি থাকলো হচ্ছে তোমার 18টা যেহেতু শেষ, আর থাকবে 3টা। তাহলে আচ্ছা, এই আর্গন,
আচ্ছা 3d আর হলো কি থাকবে 4s। তো এখানে তিনটা, যেহেতু তিনটা কোথায় যাবে, 3d তে যাবে নাকি এতে যাবে, s এ যাবে। এখানে তিনটা হচ্ছে 3d তে যাবে, s এ যাবে না, s এ হবে 0। তাহলে এইটাকে যদি তুমি হচ্ছে একটু উত্তেজিত অবস্থায় চিন্তা করো, যে স্ক্যান্ডিয়াম 21, হ্যাঁ, এটাকে আমরা উত্তেজিত অবস্থায় ইলেকট্রন বিন্যাস চিন্তা করি, তাহলে ভাইয়া আমরা আর্গন পর্যন্ত শেষ করলাম 18টা, শেষ 18, বাকি থাকলো কত 3d। এখন এটাকে যদি তুমি একটু ভাঙো, 3d এর ক্ষেত্রে আমরা জানি কি 3d xy, তারপর হচ্ছে 3d zx, হ্যাঁ 3d zx, হ্যাঁ, তারপর হচ্ছে 3d x স্কয়ার মাইনাস y স্কয়ার, হ্যাঁ, আচ্ছা এরপর হচ্ছে 3d z স্কয়ার, এরকমই তো নাকি? আচ্ছা এখন তোমার ইলেকট্রন আছে কয়টা? ইলেকট্রন আছে তোমার মাত্র 3টা। তুমি এখন এই তিনটাকে কি করবা? আচ্ছা এই তিনটাকে হচ্ছে আমরা তোমার ধরো হচ্ছে এই এক একটাতে আমরা হচ্ছে একটা একটা করে দিতে পারি, ঠিক আছে না? আচ্ছা দেখো, তো তুমি যদি এখানে দাও, আচ্ছা এখানে একটা 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 নাকি, তাহলে তোমার ইলেকট্রন, সরি এখানে আছে তো তিনটা, আমি চারটা কেন দিচ্ছি, তাহলে এই ঘরটা কি হবে না, ঠিক আছে। আচ্ছা তুমি তিনটা 3 ঘরে বসাই দিলা, তাহলে তোমার অযুগ্ম ইলেকট্রন সংখ্যা কয়টা হলো? একটা, দুইটা আর হলো একটা, তিনটা। অযুগ্ম ইলেকট্রন সংখ্যা কয়টি ভাইয়া? তিনটি, ঠিক আছে। তাহলে 8 নম্বরের আনসারটা কত হবে ভাইয়া? 8 নম্বর আনসারটা হবে বি, তিনটা। আচ্ছা 9 নম্বর কোশ্চেনটা একটু দেখো, এখানে 9 নম্বরে হচ্ছে আমাদের যেই কি বলা হয় এটাকে, আয়রন 3+, ওকে, আয়রন 3+, এটা হলো আয়রনের ইয়ে হচ্ছে কত? 26টা প্রোটন সংখ্যা, তাহলে এটা পারমাণবিক সংখ্যা হলো 26, তাহলে যদি 3টা বাদ যায় তাহলে থাকে কত? 23টা, 23টা মানে হচ্ছে ভ্যানাডিয়াম, তাহলে ইলেকট্রন বিন্যাসটা হবে কার? ভ্যানাডিয়াম। ভ্যানাডিয়াম কত? 23, এটা আমরা সবাই জানি। তুমি ভ্যানাডিয়ামের ইলেকট্রন বিন্যাসটা একটু করো, দেখো। তো আমরা লিখবো ভ্যানাডিয়াম 23, ওকে। আচ্ছা এটা ইলেকট্রন বিন্যাসটা হবে আর্গন 18টা শেষ, ওকে। বাকি থাকলো কটা? 5টা, 3d আছে, 4s আছে, এখানে 0, এখানে 5টা আসবে হুন্ডের নীতি অনুযায়ী। আচ্ছা এটা হচ্ছে সাধারণ ইলেকট্রন বিন্যাস, সাধারণ অবস্থায়, ওকে। এখন উত্তেজিত অবস্থায় ভ্যানাডিয়াম 23, ওকে, উত্তেজিত অবস্থায় দেখো এরকম হয় ইলেকট্রন বিন্যাসটা। আর্গন আসলো 18 শেষ, 18টা শেষ, বাকি থাকলো কত? বাকি থাকলো 5টা। এখন তুমি আবার ওই আমরা এর আগে যে কোশ্চেনটাতে আমরা 3d কে আমরা যেভাবে ভাঙাইছিলাম সেই অনুযায়ী তুমি একটু ভাঙাবা, তো দেখো 3d xy, তারপর হচ্ছে 3d yz, 3d yz, তারপর হচ্ছে 3d zx, হ্যাঁ, তারপর হচ্ছে 3d z x স্কয়ার মাইনাস y স্কয়ার, তারপর হচ্ছে 3d z স্কয়ার। ইলেকট্রন 5টা, তুমি দিয়ে দাও এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তাহলে ইলেকট্রন অযৌগ ইলেকট্রন সংখ্যা কয়টা? 2, 3, 4, 5 নাকি, ঠিক আছে। তাহলে এখানে কয়টা হবে? 5টা। তাহলে 9 নম্বরের আনসারটা কত আসে? এ, ক্লিয়ার? 9 নম্বর আনসার হবে কত ভাইয়া? এ, সঠিক। এগুলো ভুল। আচ্ছা এরপরে তুমি 10 নম্বর প্রশ্নটা দেখবে, চলে যাও। 10 নম্বর প্রশ্নে কি বলছে? 10 নম্বর প্রশ্নে বলছে ভাই যে পলির বর্জন নীতি অনুসারে কোন উপশক্তি স্তরের সম্ভাব্য সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা কত? আচ্ছা আমরা জানি যে একটা অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন কয়টা থাকতে পারে? তুমি আশা করি এটা জানো, যে আমরা জানি হচ্ছে s অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে কয়টা ভাই? 2টা। p অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে কয়টা ভাই? 6টা। d অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে কয়টা? 10টা। f অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে কয়টা? 14টা। তাহলে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে কয়টা? 14টা। তাহলে আনসার হবে কত? বি। আচ্ছা এরপর হচ্ছে 11 নম্বর প্রশ্নটা দেখো। 11 নম্বর প্রশ্ন বলছে কোন নীতি অনুযায়ী ইলেকট্রন 3d অরবিটালের আগে 4s অরবিটালে প্রবেশ করে? মানে কি বুঝছো তোমরা এটা? কোন নীতি অনুযায়ী ইলেকট্রন 3d অরবিটালের আগে, হ্যাঁ,
মানে 3d অরবিটাল হচ্ছে উচ্চ শক্তির অরবিটাল। 3d মানে কত ভাইয়া? 3 + 2 5, ওকে। আর 4s এর হলো শুধুমাত্র 4। তাহলে এটা হচ্ছে উচ্চ শক্তির অরবিটাল, এটা হচ্ছে নিম্ন শক্তির অরবিটাল। আমরা জানি ইলেকট্রন আউফবাউ নীতি অনুসারে ইলেকট্রন হচ্ছে ভাইয়া যে নিম্ন শক্তির অরবিটাল থেকে কোথায় যাবে? উচ্চতে যায়, উচ্চতে যায়। আর হুন্ডের নীতি অনুযায়ী সমশক্তি সম্পন্ন অরবিটাল সমূহ বা অর্ধপূর্ণ বা স্থিতিশীলতার আশায় ইলেকট্রন প্রথমে উচ্চ শক্তি অরবিটালে যায়, তারপর হচ্ছে নিম্ন শক্তি অরবিটালে যায়। এটা তো আমরা জানি নাকি? তাহলে বলছে কোন নীতি অনুযায়ী ইলেকট্রন প্রথমে 3d অরবিটালে আগে 4s অরবিটালে প্রবেশ করে। মানে ইলেকট্রন 4s অরবিটালে মানে কি ভাইয়া? 4s অরবিটাল মানে হচ্ছে নিম্ন শক্তির অরবিটাল। তাহলে প্রথমে নিম্ন শক্তির অরবিটালে যায় কোনটা অনুযায়ী ভাইয়া? তারপর উচ্চ শক্তির অরবিটালে যায়, এটা হচ্ছে আহ্বাব নীতি অনুসারে। তাহলে আনসার হলো কি বি। আচ্ছা, 11 নম্বর কোশ্চেনটা দেখো, সরি 12 নম্বর কোশ্চেনটা দেখো। বলছে যে ক্রোমিয়ামের বহিস্থ স্তরের প্রকৃত ইলেকট্রন বিন্যাস কোনটা? ক্রোমিয়াম, হ্যাঁ, ক্রোমিয়ামের বাইরের স্তরের প্রকৃত ইলেকট্রন বিন্যাসটা কি? দেখো আমরা ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস তোমাদেরকে একটু আগেও পড়াইছিলাম, বলছিলাম ভাইয়া ক্রোমিয়াম কত? 24। এগুলা পাবাই, এগুলা পাবাই, হ্যাঁ। তাহলে আর্গন পর্যন্ত আসলো, 18টা শেষ। বাকি থাকলো কত? বাকি থাকলো হচ্ছে 6। তাইলে আমাদের সামনে অরবিটাল আছে কত? 3d আর হচ্ছে 4s। তাহলে এখানে যাবে কয়টা? সাধারণ ইলেকট্রন বিন্যাস অনুযায়ী এখানে হওয়ার কথা ছিল কত? তোমাদেরকে আগে সাধারণটা একটু দেখাই, আশা করি আগেও দেখাছিলাম। আচ্ছা, সাধারণ অনুযায়ী, সাধারণ যে আহ্বাব নীতি এই অনুযায়ী এখানে ইলেকট্রন আসার কথা ছিল প্রথমে নিম্ন শক্তির অরবিটালে 2টা, তারপরে উচ্চ শক্তির অরবিটালে 4টা। এটা হচ্ছে কি ভাইয়া? আহ্বাব নীতি অনুসারে, ওকে, আহ্বাব। কিন্তু যখন আমরা এটার সঠিক ইলেকট্রন বিন্যাসটা করব, যে এটা হচ্ছে একটু অর্ধপূর্ণ বা অর্ধপূর্ণ হয়ে স্থিতিশীল অবস্থা হওয়ার জন্য সে যে ইলেকট্রন বিন্যাসটা দেখাবে সেটা হচ্ছে এখানে 18টা শেষ, বাকি থাকলো 6, 3d 4s। তো অর্ধপূর্ণ এটাতে টোটাল ইলেকট্রন 8 মানে থাকতে পারে 10টা, এখানে 5টা যাবে অর্ধপূর্ণ হলো, তারপর এখানে একটা চলে আসলো। তাই এটা হচ্ছে হুন্ডের নীতি, এটাই হলো কি ভাই? সঠিক ইলেকট্রন বিন্যাস, ওকে, সঠিক। এখানে কোনটা আছে দেখো তো? 3d 5 4s 1, সর্বশেষে কোনটা আছে দেখো? এটা হলো প্রথমটাতে আছে, ঠিক আছে? তাহলে প্রথমটাই সঠিক, এগুলো ভুল, ওকে। আচ্ছা, এরপরে তোমরা হচ্ছে 13 নম্বর কোশ্চেনটা একটু দেখো। বলছে অধিক স্থিতিশীলতার জন্য কোনটি সত্য? ঠিক আছে, মানে অধিক স্থিতিশীল হওয়ার জন্য কোনটা সত্য? আমরা জানি অধিক স্থিতিশীল কখন হয়? অধিক স্থিতিশীল অধিক স্থিতিশীল হবে হয় অর্ধপূর্ণ, অর্ধপূর্ণ বা পূর্ণ অরবিটাল, ওকে। আচ্ছা, এখন দেখো এই অরবিটালের ভিতরে প্রথম যে এ আছে, এ নাম্বারে যে ইয়াটা আছে দেখো তো, এখানে এ নাম্বারে এটা কি অর্ধপূর্ণ? না, এটা অর্ধপূর্ণ না, এটা পূর্ণ না। তাহলে এটা কি অধিক স্থিতিশীল হবে? না, এটা অধিক স্থিতিশীল হবে না, তাহলে এটা বাদ। 2 নাম্বারে দেখো এখানে ইলেকট্রন 6টা। আচ্ছা, ডি অরবিটালে ইলেকট্রন 6টা, এটা কি অর্ধপূর্ণ নাকি পূর্ণ? এটা অর্ধপূর্ণ না, পূর্ণ না, হয় 5টা থাকবে না হয় 10টা হবে। আচ্ছা, যেহেতু এখানে ডি আর এস দিয়ে কম্পেয়ার করছে, তো আমরা এটাকে, আচ্ছা তাহলে এটাও হবে না। আচ্ছা, এরপর 6 নাম্বার দেখো তো ভাইয়া, এখানে 5টা এখানে একটা, তাহলে দেখো এটা ঠিক আছে কারণ এখানে অর্ধপূর্ণ আছে, ওকে। আচ্ছা, তাহলে 13 নম্বরের আনসার হলো কি ভাইয়া? 13 নম্বরের আনসার হলো সি, ওকে। 14 নম্বর কোশ্চেনটা একটু দেখো। নিম্নের কোনটি এফ ব্লক মৌল? ঠিক আছে। আচ্ছা, তোমরা আশা করি এই জিনিসটা জানো যে পর্যায় সারণীর 1 নাম্বার কত ভাইয়া? 1 + 2, প্রথম এবং দ্বিতীয় নাম্বার গ্রুপ 1 + 2 নাম্বার গ্রুপের মৌলগুলো হচ্ছে কি ভাইয়া? এস ব্লক মৌল, এস ব্লক মৌল, ওকে। আচ্ছা, এরপরে পর্যায় সারণীর 13 থেকে 18 নম্বর যে গ্রুপগুলো আছে এরা হচ্ছে পি ব্লক মৌল, কত ভাইয়া? 13 থেকে 18, পি ব্লক, পি ব্লক মৌল। আচ্ছা, এরপরে তোমার এই পর্যায় সারণীর এই 3 থেকে 10 নম্বর গ্রুপের যে মৌলগুলো আছে এগুলো বেসিক্যালি হচ্ছে 10 নম্বর, সরি ডি ব্লক মৌল হয়। এখন
কথা হচ্ছে ভাই, তোমার এফ ব্লক মৌল কারা আর পি ব্লক মৌল কারা এটা আমরা জানি, তবে এগুলো হচ্ছে আমাদের বের করা পসিবল হয় না অনেক সময়। সাধারণ অবস্থা আমরা যেমন 1 নম্বর গ্রুপের মৌলগুলোকে চিনি, তো আমরা 2 নম্বর গ্রুপের মৌলগুলোকে চিনি, এগুলোকে আমরা হচ্ছে এস ব্লক মৌল বলে দিতে পারি। ঠিক আছে? এবং শেষের ধরো 17 নম্বর গ্রুপের মৌলগুলোকে আমরা বেসিক্যালি চিনি, এগুলো আমাদের কাজে লাগে। 18 নম্বর গ্রুপের মৌলগুলোকে আমরা চিনি, এগুলো আমাদের কাজে লাগে, এগুলো আমরা বলে দিতে পারি। তবে এই যে মৌলগুলো আছে যেমন কার্বন, এখানে কার্বন, এটা তো হচ্ছে তোমার কি কার্বন কত নম্বর গ্রুপের মৌল? কার্বন সম্ভবত অক্সিজেন সালফার 14 নম্বর গ্রুপের মৌল সম্ভবত। যাই হোক, এখন এই যে মৌলটা এটা কোন কোন ব্লকের মৌল? তো 14 নম্বর গ্রুপে আমার মনে হয় 14, হ্যাঁ অবশ্যই 14 নম্বর গ্রুপে হওয়ার কথা এটা। 14 নম্বর গ্রুপ হলো 13 থেকে 18 এর ভিতরে পড়ছে না, তাহলে এটা কি ভাই? এটা হচ্ছে একটা পি ব্লক মৌল। ওকে, এইটুকু তো আমরা জানি। আচ্ছা, এরপর দেখো তোমরা কোলিন, কোলিনকে তোমরা চিনো না, এটা 17 নম্বর গ্রুপের মৌল না, তাহলে এটা কি হবে ভাই? পি ব্লক মৌল। পি ব্লক হবে 13 থেকে 18 পি ব্লক। আচ্ছা, এরপর হচ্ছে ক্যাডমিয়াম। ঠিক আছে, ক্যাডমিয়ামটা হচ্ছে ভাইয়া, এটা আমাদের হচ্ছে একটা ডি ব্লক মৌল। এটার পারমাণবিক সংখ্যা 48। এটা ইলেকট্রন বিন্যাসটা করো তুমি, 48 পারমাণবিক সংখ্যার ইলেকট্রন বিন্যাসটা করলে দেখবে হচ্ছে এটা ডি ব্লক মৌলের ভিতরে পড়ে যাচ্ছে। আচ্ছা, এরপরে হচ্ছে তোমার হচ্ছে গ্যালিনিয়াম, হচ্ছে গ্যাডলোনিয়াম। তো এই মৌলটার ক্ষেত্রে তোমার এটার পারমাণবিক সংখ্যা হচ্ছে 64। ঠিক আছে, এটা ইলেকট্রন বিন্যাসটা করলে আমরা এটাকে অবশ্যই অ্যাপ ব্লকে পাবো। ঠিক আছে, কারণ এটা আমরা আমরা জানি যে এই যে দেখো এই 48, ঠিক আছে, তোমার হচ্ছে 30 এর কাছাকাছি, 30 এর উপরে, আশেপাশে 40 50 পর্যন্ত যে মৌলগুলো আছে বেশিরভাগ মৌল হচ্ছে ডি ব্লকের ভিতর পড়ে যায়। এগুলো আমরা ইলেকট্রন বিন্যাস করে দেখছি এবং সামনে আমাদের আরো আছে, এবং মৌলিক পর্যায়বৃত্ত ধর্মতেও আমি কিন্তু এগুলো দেখাইছিলাম। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে 64 এটা হচ্ছে অ্যাব্লক মৌল। ওকে, তাহলে আমাদের সঠিক আনসার হলো কোনটা? সঠিক আনসার হলো টি, যে অ্যাব্লক মৌল কোনটা। আচ্ছা, এরপরে তোমরা আরেকটা জিনিস ফলো করো, স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন বিন্যাস কোনটা? তো এটা তো খুবই ইজি হওয়ার কথা, আমি একটু আগে বলছিলাম। তো দেখো, আমি হচ্ছে সম্পূর্ণটা করবো না, এখানে সম্পূর্ণ করে দিয়েছি। দেখো স্ক্যান্ডিয়াম আমি অনেকবার করাইছি, আর পরীক্ষার হলে এমন টাইম পাবো না, জাস্ট হচ্ছে লাস্ট যেই সব অরবিটাল আছে ওইটা একটু একটু মিলানো ট্রাই করবা। দেখো স্ক্যান্ডিয়াম কত ভাই? 21। তাহলে এখানে আর কোন পর্যন্ত আসলাম? 18 শেষ। ওকে, 18 ডান। বাকি থাকলো কত? 5। তাহলে এই 5টার ভিতরে আমরা 3D তে যাব, সরি হ্যাঁ 5 না তো, বাকি থাকলো 3 আর হচ্ছে 4s। আচ্ছা, এখন এই 3D এবং 4s এর ভিতরে তোমার এখানে ইলেকট্রন থাকে কটা? যেহেতু 3টা থাকে, এই 3টার ভিতরে এখন 3টা দিলে কি আমাদের ডি অরবিটালটা অর্থপূর্ণ হবে? হবে না। আবার পূর্ণ হবে না। তাহলে আমাদের প্রথমে ইলেকট্রন কোথায় কোথায় যাবে? নিম্ন শক্তি অরবিটালে 4s2, তারপর একটা থাকলে একটা এখানে আসবে। এটাই হবে কি ভাইয়া? স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন বিন্যাস। এই ফরম্যাটটা তুমি কোথায় দেখতে পাচ্ছ? অপশনগুলোর ভিতরে এই ফরম্যাটটা আমরা কোথায় দেখতে পাচ্ছি? এখানে দুইটা, এখানে দুইটা না, এটা হবে না। এই ফরম্যাটে এখানে দুইটা, এখানে দুইটা না, তাও হবে না। এখানে একটা, এখানে দুইটা, হ্যাঁ এই ফরম্যাটটা হচ্ছে সি নাম্বারে। তাহলে আমাদের সঠিক আনসার হবে কত ভাইয়া? সি। ওকে, আচ্ছা 16 নম্বর কোশ্চেনটা একটু দেখো। একটি পারমাণবিক অরবিটালে সর্বাধিক দুটি ইলেকট্রন থাকতে পারে যদি তাদের ঘূর্ণন বা স্পিন বিপরীতমুখী হয়, এটি কার নীতি? আচ্ছা, তোমরা অবশ্যই এটা একটা হচ্ছে একটা সংজ্ঞা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের হুন্ড আছে না, হুন্ড সাহেবের একটা সংজ্ঞা। তিনি বলছিলেন যে একটি পারমাণবিক অরবিটালে সর্বাধিক দুটি ইলেকট্রন থাকতে পারে যদি তাদের ঘূর্ণন বা স্পিন বিপরীতমুখী হয়। তার মতে হচ্ছে এই পরমাণুতে ইলেকট্রনগুলো হচ্ছে এভাবে বসবে, একটা অরবিটালে ইলেকট্রনগুলো হচ্ছে এভাবে বসবে। ধরো এখানে একটা ধরো আমাদের ডি অরবিটাল, তো আমাদের ধরো হচ্ছে ডি অরবিটালে 10টা ইলেকট্রন আছে বা 9টা ইলেকট্রন আছে, ধরো হ্যাঁ 9টা ইলেকট্রন আছে। তো একটা ডি অরবিটাল যদি 9টা ইলেকট্রন থাকে, তাহলে এখানে ধরো আমি কয়েকটা ঘর নিলাম। ওকে, ওকে, এখন ধরো এখানে 2টা ইলেকট্রন থাকবে এভাবে। প্রথমে একটা করে ধরো বসাইলাম, হ্যাঁ একটা করে বসাইলাম এবং বসাইলাম। এখন টোটাল ইলেকট্রন কয়টা? ডি অরবিটাল টোটাল ইলেকট্রন থাকতে পারে কয়টা? 10টা না, তাহলে ঘর হবে কয়টা? 5টা। আচ্ছা, এই 5টা ঘর, এখন ইলেকট্রন আছে কয়টা? 9টা। তাহলে বাকি একটা একটা করে বসানোর পরে বাকি থাকলো কয়টা? 4টা। তাহলে এই ইলেকট্রন একটা এটা পাশে বিপরীত দিকে বসে যাবে, বিপরীত দিকে বসে যাবে, বিপরীত দিকে বসে যাবে। আচ্ছা, এখন ইলেকট্রন টোটাল বসলো কয়টা? 5টা আর 3টা 8টা, এই একটা 9টা। আমাদের এই পর্যন্ত শেষ। তাহলে বলছে যে পারমাণবিক সংখ্যা
পারমাণবিক অরবিটালে সর্বাধিক দুটি ইলেকট্রন থাকতে পারে। হ্যাঁ, দুইটা ইলেকট্রন আছে না সর্বাধিক একটা অরবিটালে। আর যদি তাদের ঘূর্ণন বা স্পিড বিপরীতমুখী হয়, হ্যাঁ অবশ্যই ঘূর্ণন বা স্পিড বিপরীতমুখী। দেখো এটা এদিকে, এটা তার উল্টো, ঠিক আছে দুইটা। কথাটা হচ্ছে হুন্ডের কথা, এই কথাটা হুন্ড সাহেব বলেছেন, এটা একটা সংজ্ঞা। ওকে, তাহলে আনসার হলো এ। 17 নম্বর কোশ্চেনটা একটু দেখো, বলছে একটি মৌলের যোজ্যতা নির্ভর করে ইলেকট্রন বিন্যাসের উপর। আচ্ছা, একটা পরমাণুর একটা মৌল আছে, এই মৌলের যোজ্যতা কিসের উপর নির্ভর করে? ইলেকট্রন বিন্যাসের উপর কি এটা যোজ্যতা নির্ভর করে? এটা যোজ্যতা কিরকম হবে, এটা কি ইলেকট্রন বিন্যাস অনুযায়ী আমরা জানতে পারি? না, এটা আমরা কখনো ইলেকট্রন বিন্যাস অনুযায়ী জানতে পারি না, কারণ ইলেকট্রন বিন্যাস যে কোনো একটা মৌলের ইলেকট্রন বিন্যাস যে কোনো রকম হতেই পারে। আচ্ছা, বহিঃস্থ স্তরের ইলেকট্রন বিন্যাসের উপর, মানে বাইরে যে শক্তি অরবিটাল আছে যেমন 3d 4f, এগুলোর উপর জাজ করে কি আমরা বলতে পারি যে হচ্ছে মৌলের যোজ্যতাটা এত হবে? না, বলতে পারি না। প্রোটন সংখ্যার উপর, প্রোটন সংখ্যা একটা হতেই পারে, একটা মৌলের জন্য এক একটা প্রোটন সংখ্যা হতেই পারে, কিন্তু এটা অনুযায়ী আমরা যোজ্যতা তাও আইডেন্টিফাই করতে পারি না। তাহলে এটাও ভুল, এটাও ভুল, এটাও ভুল। দেখো, এরপর বলছে বহিঃস্থ স্তরের নিউক্লিয়াসের চার্জ। নিউক্লিয়ার যে চার্জ আছে, এই চার্জের উপর, হ্যাঁ একটা পরমাণু বাইরের শক্তি স্তরের মানে যে চার্জটা থাকে, সব শেষে যে চার্জটা বের হয়, এই চার্জের উপর, এই চার্জটার সংখ্যাটাই কিন্তু আমাদের যোজ্যতা, ঠিক আছে? চার্জের সংখ্যা কিন্তু যোজ্যতা, ঠিক আছে? এটা একটা সংজ্ঞা, তুমি বুঝলে হচ্ছে এইভাবে। ওকে, তার আনসার কত হবে? ডি। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা হচ্ছে তোমার বর্ণালী নীতি ও শিক্ষা পরীক্ষা, এখান থেকে প্রশ্ন আসার পসিবিলিটি 100% ইনশাআল্লাহ। 100 ভিতরে 100%, 100 ভিতরে 100, এখান থেকে প্রশ্ন আসবেই ইনশাআল্লাহ। তবে এখান থেকে একটা বা দুইটা, তোমরা ভাগ্য থাকলে দুইটা, না হলে হচ্ছে একটা প্রশ্ন পাবা ইনশাআল্লাহ। দেখো, এখানে আমরা হচ্ছে কয়েকটা টপিক আছে যেগুলো একটু ভালো করে পড়বা, তো আমি হচ্ছে এগুলো সলভ করে দিচ্ছি। তোমরা দেখো, প্রথম প্রশ্ন, এই টপিকের প্রথম প্রশ্নটা কি? এই টপিকের প্রথম প্রশ্নটা হচ্ছে যে তরঙ্গ দৈর্ঘ্যের আলোর কি নীল বর্ণের, কোন তরঙ্গ দৈর্ঘ্যের আলোটা নীল বর্ণের, ঠিক আছে? নীল বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য কোনটা, জাস্ট এটাই বলেছে। তো তোমরা এই জিনিসটা মনে রাখার জন্য এখান থেকে কিন্তু কোশ্চেন আসে, ঠিক আছে? 2023-24 সালের ভর্তি পরীক্ষাও কিন্তু এখান থেকে একটা প্রশ্ন এসেছিল। তোমরা এই জিনিসটাকে একটু কিভাবে মাথায় রাখবে আমি তোমাদেরকে জাস্ট বলি। তোমরা এটা তো ছোটবেলা থেকে অবশ্যই জানো যে বেনি কলা কি ভাইয়া, বেনি আ স হ ক লা, নাকি? বেনি আসহ কলা, বেনি আসহ কলা। ওকে, বেনি আসহ কলা পাইলাম। এখন দেখো ভাই, এই বেনি আসহ কলার ভিতরে এগুলার দিয়ে তুমি বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল, এটা তুমি অবশ্যই জানো। আমি ধরে নেব তুমি একজন অ্যাডমিশন ক্যান্ডিডেট হিসেবে এটা অবশ্যই জানো। এখন তোমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এক একটা রেঞ্জ মাথায় রাখতে হবে, ঠিক আছে? তো রেঞ্জটা জাস্ট এটা মাথায় রাখবা, 380। আচ্ছা, তারপর মাথায় রাখবা হচ্ছে 424, তারপর মাথায় রাখবা হচ্ছে 450। আচ্ছা, এরপর মাথায় রাখবো হচ্ছে 500, এরপর হচ্ছে 575, এরপর হচ্ছে 590, এরপর হচ্ছে 647, এরপর হচ্ছে 700, ঠিক আছে? আচ্ছা, এখন তুমি মাথায় রাখবা যে এখানে যদি 380 হয়, তারপরের সংখ্যাটা কত? 424, এটা এখানে বসে যাবে 424। 424 এর পরে কত হবে? 450, এখানে বলবে 450। 450 এর পরে কত? 500, এখানে হবে 500। 500 থেকে পরে কত? 575, এখানে হবে 575। 575, এখানে হবে কত? 590। মানে তার পরেরটা হচ্ছে তার পাশে বসে যাবে। 590 পরে কত? 647, 647 পরে 700, এটা মাথায় রাখবা। ওকে, জাস্ট এইটুকু মাথায় রাখবা। 380, 424, 450, 500, 575, 590, 647, শেষে 700। এখন বলছে নীল কথা, কিসের কথা বলছে? নীল বর্ণ। ওকে, নীল বর্ণ। দেখো, এই নীল বর্ণ, সরি, নীল বর্ণের ভিতরে তুমি দেখো বেনি, তাহলে ভাইয়া নীল হচ্ছে কত নম্বরে? 2 নম্বরে। তো আমি বলছি আমাদের রেঞ্জটা ছিল কি 380, 424, তাহলে 424টা ভাইয়া এখন 424 থেকে কতর ভিতরে আছে? 424 এর
যে রেঞ্জটা 424 থেকে কত 450 না 450, তাহলে এটার ভিতরে কোনটা পড়ে? আচ্ছা দেখো 430 কিন্তু 424 থেকে 450 এর ভিতরে পড়ে, এটা 55, 50 এর বাইরে চলে গেছে, এটা 20 24 এর নিচে নেমে আসছে, এটা 60 50 এর উপরে চলে গেছে, তাহলে আনসারটা কত? এ। ক্লিয়ার? ক্লিয়ার, জাস্ট এইটুকু একটু মাথায় রাখবা, মুখস্থ করবা, হ্যাঁ মুখস্থ মুখস্থ। ওকে ওকে। আচ্ছা এরপরে হচ্ছে আমরা 2 নাম্বার কোশ্চেনটাতে চলে যাব। কোন তরঙ্গের আলোটি লাল বর্ণের? আচ্ছা এখানে একটু খেয়াল করো তোমরা, আমি তোমাদেরকে একটু আগে কি পড়াইছিলাম যে বেনি আসহ কলা, কি বলছিলাম ভাইয়া? বেনি আসহ কলা, তাহলে কলা মানে লাল, লাল কত ভাইয়া? 647 থেকে 700, কত? 647 থেকে কত বলছিলাম? 647 থেকে বলছি হচ্ছে 700। এখন 647 থেকে 700 এর ভিতরে কোনটা পড়ে? এটা হচ্ছে 620, 47 এর নিচে, এটা হচ্ছে 30, 47 এর নিচে, 10, 47 এর নিচে 50, তাহলে এটাই সঠিক, এটা 47 থেকে 700 এর ভিতরে পড়ে। আচ্ছা এখন বলছে মাইক্রোওয়েভ এর রেঞ্জ কত? আচ্ছা এইখানে আরেকটা জিনিস একটু মনে রাখার মতো একটা বিষয় আছে, তো এখানে ন্যানোমিটার রেঞ্জে দেওয়া আছে, ঠিক আছে? অপশনগুলোতে কি দেওয়া আছে? ন্যানোমিটার রেঞ্জে দেওয়া আছে। দেখো এখন তুমি যদি হচ্ছে ন্যানোমিটার রেঞ্জে একটু হিসাব করো, ঠিক আছে? ন্যানোমিটার রেঞ্জ যদি আমরা হিসাব করি, তাহলে দেখো আমাদের প্রথম আমরা এটার একটা জানি যে আমরা এটাকে একটা ছক আছে আমাদের হাজারি স্যারের বইতে, ছকটা হচ্ছে প্রথমে একদম প্রথম হচ্ছে মহাজাগতিক রশ্মি, ঠিক আছে? মহাজাগতিক রশ্মি, জাগতিক। আচ্ছা এই মহাজাগতিক রশ্মির রেঞ্জটা হচ্ছে তোমার একদমই ছোট, আচ্ছা এত ন্যানোমিটারের চাইতেও কম, বুঝছো? 0.405 ন্যানোমিটারের চাইতেও ছোট, এটা হচ্ছে মহাজাগতিক রশ্মি রেঞ্জটা। আর এরপর হচ্ছে গামা রশ্মি, গামা গামা রশ্মির রেঞ্জটা হচ্ছে এই 0.305 থেকে 0.15 ন্যানোমিটার। ওকে, এরপর হচ্ছে রঞ্জন রশ্মি, রঞ্জন রশ্মি, এই রঞ্জন রশ্মির রেঞ্জটা হচ্ছে 0.01 থেকে 0.1 ন্যানোমিটার, এগুলো হচ্ছে ন্যানোমিটার রেঞ্জ আমি বলতেছি, ঠিক আছে? এরপর হচ্ছে অতি বেগুনি রশ্মি, আমি একটু ইংলিশে সহজে লিখে দিই, ঠিক আছে? আলট্রাভায়োলেট মানে অতি বেগুনি রশ্মি, তো অতি বেগুনি রশ্মির রেঞ্জটা হচ্ছে তোমার 380 ন্যানোমিটারের চাইতেও একটু ছোট, ঠিক আছে? 300 কত ভাইয়া? 380 ন্যানোমিটার। এরপর হচ্ছে তোমার দৃশ্যমান আলো, যেটাকে আমরা মানে জাস্ট দৃশ্যমান আলোই লেখো, বা ভিজিবল রে, তাই এস দিয়ে দিই, বিএস ভিজিবল রে, এটা হচ্ছে 380 থেকে 700, 80 বা 700, 700 ধরে কথা বলতো, 700 ধরো এখন, 700, আচ্ছা এত ন্যানোমিটার। ওকে, এরপরে তোমার হচ্ছে অবলোহিত রশ্মি বা ইনফ্রারেড, যেটাকে আমরা আইআর বলি, আইআর। আচ্ছা এই রেঞ্জটা কত ভাই? এই রেঞ্জটা হয় হচ্ছে তোমার যে 700 ন্যানোমিটারের চেয়ে একটু বেশি হয় আর কি, 700 ন্যানোমিটার চেয়ে ধরো বেশি। ওকে, মাইক্রোওয়েভ রশ্মি এবং হচ্ছে তোমার রেডিও টেলিভিশন রশ্মি, এদেরও আলাদা আলাদা একটা রেঞ্জ আছে। দেখো মাইক্রোওয়েভ এম দিয়ে দিই আমি, মাইক্রোওয়েভ রশ্মির রেঞ্জটা হচ্ছে 3 ইন্টু 10 পাওয়ার 6 থেকে 10 পাওয়ার 8। ওকে, এখন তারপর হচ্ছে রেডিও ওয়েভটা হচ্ছে 10 পাওয়ার 8 থেকে 10 পাওয়ার 10 রেডিও ওয়েভটা, ঠিক আছে? আমি সেটা নাই লিখলাম। এখানে আমাদের মাইক্রোওয়েভের কথা বলছে, দেখো মাইক্রোওয়েভের রেঞ্জটা কিন্তু এটার সাথে মিলে যাচ্ছে, সেই শীটটার সাথে একদম, ঠিক আছে? তাহলে আনসারটা কত হবে? এইটা 3 নাম্বার আনসার হচ্ছে এ। আচ্ছা 4 নাম্বার কোশ্চেনটা একটু দেখো, বলছে স্বাভাবিক এবং ক্যান্সার রোগের বৃদ্ধি কোন রশ্মির মাধ্যমে ধারণা করা হয়, ঠিক আছে? মানে ক্যান্সার মানে ক্যান্সার কোষটা যে বৃদ্ধি পাচ্ছে আমাদের বডিতে, এটা ধারণা করা হয় কোন রশ্মির মাধ্যমে? এটা হচ্ছে ইনফ্রারেড বা
অবলোহিত যে রশ্মি আছে এই অবলোহিত রশ্মির মাধ্যমে, আর এটা দিয়ে হচ্ছে কি করা হয়, ক্যান্সার কোষ নির্ণয় করা হয়। ওকে, নির্ণয়। আর গামা রশ্মির মাধ্যমে হচ্ছে ক্যান্সার কোষ ধ্বংস করা হয়। ওকে, ধ্বংস ধ্বংস করা হয়। আচ্ছা, তাহলে আনসার 4 নম্বরের আনসার হবে কি ভাইয়া? এ। রেডিও ওয়েভের রেঞ্জটা কি? আমি একটু আগে বলছিলাম 10 পাওয়ার কত ভাইয়া? 10 পাওয়ার 8 থেকে 10 পাওয়ার 10 হচ্ছে রেডিও ওয়েভ। আর আর মাইক্রোওয়েভের রেঞ্জটা হচ্ছে 10 পাওয়ার 6 থেকে 10 পাওয়ার 8 নাকি? তাহলে 5 নম্বরের আনসারটা কত আসে ভাইয়া? এটার ভিতরে, এই রেঞ্জের ভিতরে কোনটা আছে? আচ্ছা, এখন সঠিক রেঞ্জটা কিন্তু এখানে নাই। তো তুমি হচ্ছে এখানে কোনটার সাথে হচ্ছে মিলাইতে পারতেছো, কোনটার সাথে মিলাইতে পারতেছো? 8 থেকে 10, তো এটার ভিতরে তো রেঞ্জটা হয়। এটা তো হয়ে যায় 8 থেকে 12, 8 থেকে 10। সরি, একটু বাইরে চলে যাচ্ছে। আচ্ছা, এটাই অ্যাপ্রোপ্রিয়েট হিসেবে ধরা যেতে পারে আর কি, কাছাকাছি মানে এটাই আছে। আচ্ছা, এরপর বলছে যৌগমূলকের উপস্থিতি শনাক্ত করা যায় কোন ওয়েব দিয়ে? যৌগমূলকের উপস্থিতি শনাক্ত করা যায় কোন ওয়েব দিয়ে? আচ্ছা, এখন তোমরা একটা জিনিস জানো কিনা আমি জানি না, যে যৌগমূলকের উপস্থিতি শনাক্ত করার জন্য কোনটা ব্যবহার করা হয়, তারপর হচ্ছে তোমার এই কি বলা হয় যেটাকে, চিকিৎসা ক্ষেত্রে কোন এটা ব্যবহার করা হয়। তো এখন তোমরা হয়তো জেনে থাকবা, হাজারি স্যারের বইতে একটা ছক আছে যে আমাদের এই যে ইনফ্রারেড আলট্রা সরি অবলোহিত যে রশ্মিটা আছে মানে আইআর রশ্মিটা, তো এই আইআর রশ্মিটাকে আমরা হচ্ছে কয়েকটা ভাগে ভাগ করতে পারি। ঠিক আছে, আইআর রশ্মিটাকে আমরা কি করতে পারি, কয়েকটা ভাগে ভাগ করতে পারি। সাধারণত আমরা 3টা ভাগে এটাকে ভাগ করে থাকি। একটা হচ্ছে নেয়ার আয়ার, তো এটাকে আমি একটু হচ্ছে এন আয়ার দিয়ে লিখবো, এন আয়ার। আচ্ছা, আরেকটা হচ্ছে ফার আয়ার, এফ আয়ার দিয়ে লিখবো এটাকে আমি। আচ্ছা, আরেকটাকে আমি লিখবো হচ্ছে যে মিডল আয়ার, মিডল আয়ারটা মাঝখানে লিখে দিলে, মিডল আয়ারটা হচ্ছে আমরা মাঝখানে লিখবো, মিডল আয়ার। ওকে, দেখো মিডল আয়ার না, এম বা এম আয়ার তাহলে আমরা লিখতে পারি। ঠিক আছে, আচ্ছা, এরপরে এফ আয়ার, এফ আয়ার। ওকে, এফ আয়ার শেষ। এই 3টা আয়ার রশ্মির এক একটা রেঞ্জ আছে। রেঞ্জটা হচ্ছে, যেমন এটা রেঞ্জটা হচ্ছে 0.78 মাইক্রোমিটার থেকে তোমার 2.5 মাইক্রোমিটার। কি মিটার ভাইয়া? মাইক্রোমিটার এককে তুমি চিন্তা করবে। এরপর এটা হচ্ছে 2.5 থেকে 25 মাইক্রোমিটার। ওকে, আরেকটা রেঞ্জ হচ্ছে 25 মাইক্রোমিটার থেকে তোমার 1000 মাইক্রোমিটার। ঠিক আছে, মাইক্রোমিটার রেঞ্জ। ওকে, এখন এদের এটা কি কাজে ব্যবহার করা হয়? এটা হচ্ছে মানে এটা না, জাস্ট চিকিৎসা ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। এইটা এবং শেষেরটা দুইটাই কি ভাইয়া? চিকিৎসা ক্ষেত্রে। চিকিৎসা ক্ষেত্রে হচ্ছে আমাদের মিডল এয়ার আর হচ্ছে কি ভাইয়া? ফার এয়ার, সেম কাজে ব্যবহার করা হয়। সরি, মিডল এয়ার না, নেয়ার এয়ার, ফার এয়ার হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হয়। আর এই যে মিডল এয়ারটা আছে, এটা হচ্ছে জৈব যৌগের কার্যকরীমূলক, জৈব যৌগের কার্যকরীমূলক, কার্যকরীমূলক, জৈব যৌগের কার্যকরীমূলক প্লাস হচ্ছে তোমার যৌগমূলকের উপস্থিতি, যৌগ মূলকের কি ভাই? উপস্থিতি শনাক্ত করতে, উপস্থিতি। এই দুইটা কাজে হচ্ছে আমরা মিডল এয়ারটাকে ইউজ করব। তাহলে মিডল এয়ার কি কাজে ব্যবহার করা হয়? মিডল এয়ারটা হচ্ছে জৈব যৌগের উপস্থিতি এবং যৌগমূলক শনাক্ত করতে হচ্ছে, সরি, জৈব যৌগের কার্যকরীমূলক এবং হচ্ছে যৌগমূলকের উপস্থিতি শনাক্ত করতে হচ্ছে মিডল এয়ারটা ব্যবহার করা হয়। আর ফার এয়ার আর নেয়ার এয়ার হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হয়। এখন এখানে জাস্ট হচ্ছে রেঞ্জটা দিয়ে দিয়েছি, সরাসরি নামটা বলেনি। ঠিক আছে, রেঞ্জটা দিয়েছি, বলছে যৌগমূলকের উপস্থিতি শনাক্ত করতে কোন রেঞ্জের ইনফ্রারেড ওয়েভ ব্যবহার করা হয়। তো ইনফ্রারেড ওয়েভের তোমার বাকি দুইটা তো চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হয়, একটা হচ্ছে 0.78 থেকে 2.5, একটা হচ্ছে 25 থেকে 1000। তাহলে
এইটা হচ্ছে উপস্থিতি, যৌগমূলকের উপস্থিতি শনাক্ত করতে ব্যবহার করা হয়, এটা হচ্ছে বি নাম্বার। ঠিক আছে। আচ্ছা, 6 নাম্বার কোশ্চেন একটু দেখো। সাদা মানে সূর্যের যে সাদা আলো আছে এটাকে প্রিজমের ভিতর দিয়ে চালনা করলে কোন বর্ণালী পাওয়া যাবে? আচ্ছা, আবর্তন বর্ণালী পাওয়া যাবে আর কি। এটাকে যদি আমরা সূর্যের আলোকে প্রিজমের ভিতর দিয়ে যদি আমরা প্রবেশ করাই তখন হচ্ছে একটা আবর্তন বর্ণালী পাওয়া যাবে। আনসার এ। এরপরে হচ্ছে সব মুখস্থ পড়াশোনা দেখো। তড়িৎ চুম্বকীয় তরঙ্গ তাপ সৃষ্টিকারক হিসেবে কাজ করে কোনটাতে? ঠিক আছে। তোমার এই যে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ আছে না, এই তড়িৎ চুম্বকীয় তরঙ্গ এটা কি করে জানো? এইটা হচ্ছে তুমি যখন হচ্ছে মাইক্রোওয়েভ আছে না, তুমি যখন মাইক্রোওয়েভে ব্যবহার মাইক্রোওয়েভ আছে না, ওই মাইক্রোওয়েভের মাধ্যমে যখন তুমি মাইক্রো ওভেন এটাকে ব্যবহার করবা, হুম, কোথায় ভাই? মাইক্রো ওভেনে। তুমি মাইক্রো ওভেন এটাকে ব্যবহার করলে এটা কি করবে? এটা হচ্ছে তোমার খাদ্যটাকে সংরক্ষণ করবে, খাদ্যটাকে পচতে দিবে না। তো সে কি করবে? তাহলে খাদ্যটাকে সংরক্ষণ করবে না, খাদ্য সংরক্ষণ প্লাস সে খাদ্যটাকে সবসময় গরম রাখবে। এই তড়িৎচুম্বকীয় তরঙ্গ তাপ সৃষ্টিকারক হিসেবে মাইক্রো ওভেনে ব্যবহার করা হয়। এই মাইক্রো ওভেন খাদ্যটাকে সংরক্ষণ করে খাবারটাকে গরম রাখবে বা খাবারটাকে গরম রেখে খাবারটাকে সংরক্ষণ করতে সাহায্য করবে। তাহলে এটাই হচ্ছে সঠিক আনসার, সি। তোমরা 9 নাম্বার কোশ্চেনটা একটু দেখো। বলছে এমআরআই পরীক্ষায় কোন ধরনের ওয়েভ বা রশ্মি ব্যবহৃত হয়? আচ্ছা, এমআরআই না, কি ভাইয়া? এমআরআই অবলোহিত রশ্মি কি এমআরআই করতে ব্যবহৃত হয়? না। অবলোহিত রশ্মি চিকিৎসা ক্ষেত্রে, তারপর হচ্ছে জৈব যৌগের উপস্থিতি বা কার্যকরী মূলক শনাক্ত করতে, আমরা একটু আগে বলছিলাম যেটা, সেটাতে হচ্ছে ব্যবহার করা হয় অবলোহিত রশ্মি। তাহলে এটা বাদ। এরপর দেখো মাইক্রোওয়েভ, এটা ভাইয়া হচ্ছে তোমার, আমি এগুলো একটু লিখে দিব নাকি? না, এগুলো তোমরা হাজারি স্যারের বইতে একটা ছক আছে, এটা পেয়ে যাবে, সেখান থেকে পড়ে নিবা। মাইক্রোওয়েভের ক্ষেত্রে হচ্ছে এটা মাইক্রো ওভেন, হ্যাঁ, তারপর হচ্ছে তোমার কি বলা হয়, ওই এই আর কি মাইক্রো ওভেন, এইসব ক্ষেত্রে আর কি খাবার গরম সংরক্ষণ করতে ব্যবহার করা হয়। রেডিও ওয়েভ হচ্ছে তোমার বেতার তরঙ্গ, হ্যাঁ, তারপর হচ্ছে এমআরআই, হ্যাঁ, ওয়াইফাই, মোবাইল, এইসব ক্ষেত্রে হচ্ছে রেডিও ওয়েভটা ব্যবহার করা হয়। গামা রশ্মি দিয়ে তো তোমার ক্যান্সার কোষটাকে ধ্বংস করা হয়, এটা তাহলে এটাও হবে না, এগুলো হচ্ছে না, তাহলে আনসারটা কিন্তু রেডিও ওয়েভ হয়ে যাচ্ছে। ঠিক আছে, ওই ছকটা একটু পড়ে নিবা হাজারি স্যারের বই থেকে। আচ্ছা, এরপর হচ্ছে তোমার 10 নম্বর প্রশ্নটা একটু দেখো। বলছে ভাইয়া খালি চোখে উজ্জ্বল নীলাভ সবুজ এবং নীল কাচের মধ্য দিয়ে কোন জারণ শিখা বর্ণ না দেখালে উক্ত লবণ এ উপস্থিতি বা উপস্থিত ধাতু কোনটি? কি বলছে ভাই? তোমার একটা খালি চোখে উজ্জ্বল নীলাভ সবুজ এবং নীল কাচের মধ্য দিয়ে তোমার জারণ শিখা বর্ণ না দেখালে উক্ত লবণে উপস্থিত ধাতু কোনটা? দেখো, তুমি এই যে কি বলা হয় এটাকে, যেমন সোডিয়াম আছে না, আমরা জানি সোডিয়াম খালি চোখে দেখায় কি ভাই? সোনালী হলুদ। এগুলা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এগুলা থেকে কোশ্চেন আসবেই। সোনালী হলুদ নাকি সোনালী হলুদ। পটাশিয়াম, এটা হচ্ছে কি ভাই? এটা বেসিক্যালি সম্ভবত বেগুনি, বেগুনি। এটা হচ্ছে ভাই খালি চোখে হচ্ছে নীলাভ সবুজ, নীলাভ সবুজ, ওকে, নীলাভ সবুজ। আর যেটা আছে বেরিলিয়াম, বেরিয়াম, এটা হচ্ছে কোনো বর্ণ দেখাবে না। ওকে, তাহলে তুমি দেখো কার এটা অবস্থান্তরমূলক নয়, এটা সাধারণত বর্ণ দেখানো কথা না। সরি, বেরিয়াম, এটা বেরিলিয়াম না, বেরিয়াম, বেরিয়াম হচ্ছে কাঁচা আপেলের মতো, কাঁচা আপেল, এটা হচ্ছে বেরিয়াম, নট বেরিলিয়াম। বেরিলিয়াম কিন্তু কোনো বর্ণ দেখাবে না, কারণ সেটা কিন্তু অবস্থান্তরমূলক নয়। আচ্ছা দেখো, এখন সোডিয়াম সোনালী হলুদ দেখাবে, পটাশিয়াম দেখাবে হচ্ছে বেগুনি, আর কপার হচ্ছে নীলাভ সবুজ দেখাবে, আর হচ্ছে বেরিয়াম হচ্ছে কাঁচা আপেলের মতো দেখাবে। এগুলো হচ্ছে ভাই খালি চোখে। আর তুমি যখন হচ্ছে এদেরকে তুমি একটু নীল একটা কাচের ভিতর দিয়ে যখন প্রবেশ করাবা, তখন হচ্ছে আমাদের সোডিয়াম কোনো বর্ণ দেখাবে না, কাচের ভিতর দিয়ে প্রবেশ করলে এটা বর্ণহীন। ওকে, বর্ণহীন। আর এই কপার, এটাও কিন্তু বর্ণহীন।
আর তুমি যদি হচ্ছে একে যদি পাঠাও, এটা সম্ভবত হচ্ছে গোলাপি দেখাবে। আচ্ছা, ঠিক আছে, এটা কি করবে ভাই, কাঁচের ভিতর দিয়ে প্রবেশ করলে এটা হচ্ছে গোলাপি বর্ণ দেখাবে। আচ্ছা, ও, আমি সঠিক আনসারটা তো বললাম, তাহলে এটা হবে কি ভাই, কপার। কপার হবে সঠিক আনসার, কারণ কপার হচ্ছে তোমার নীলাভ সবুজ দেখায় হচ্ছে খালি চোখে, আর বর্ণহীন দেখায় হচ্ছে তোমার কাঁচের ভিতরে প্রবেশ করালে। আচ্ছা, এরপর তোমরা 11 নম্বর প্রশ্নটা দেখো ভাইয়া, ব্যথা উপশম এবং স্নায়ুতন্ত্রের পুনর্গঠনে ব্যবহৃত হয় কোন রশ্মিটা? কি বলছে ভাইয়া, ব্যথা উপশম আর হলো স্নায়ুতন্ত্রের পুনর্গঠনে, ঠিক আছে। আচ্ছা, এখন এই যে আমাদের যে মিডল এই আয়ার রশ্মি আছে, আয়ার রশ্মির কয়েকটা ভাগ আছে, আহ তো এই ভাগের যে কোনো একটাই হবে, তাহলে আল্ট্রাভায়োলেট রশ্মি তো হবে না, এটা প্রথমে বাদ, ঠিক আছে। আচ্ছা, এখন কি ফার আয়ার হবে, নাকি নেয়ার আয়ার হবে, নাকি মিডল আয়ার হবে? আচ্ছা, দেখো, আমাদের যে ফার আয়ারটা আছে, এই ফার আয়ারটা হচ্ছে একদম বইতে আমাদের সরাসরি একটা রিডিং লাইনেই আছে হাজারি স্যারের বইতে, যে এটা হচ্ছে মূলত, এই ফার আয়ারটা মূলত ব্যথা বেদনা, ঠিক আছে, ব্যথা বেদনা উপশম উপশম ও স্নায়ুতন্ত্রের পুনর্গঠনে, এটা এই কাজটা কে করে ভাই? এই কাজটা হচ্ছে আমাদের যে ফার আয়ারটা আছে, ফার আয়ারটা হচ্ছে আমাদের এই কাজটা করে, ব্যথা বেদনা, তারপর হচ্ছে তোমার স্নায়ুতন্ত্রের পুনর্গঠনে সহায়তা করে। তাহলে নেয়ার আয়ারও হচ্ছে না, মিডল আয়ারও হচ্ছে না, কারণ এখানে তোমার মিডল এয়ার তো হবেই না, কারণ মিডল এয়ার তো এখানে আসার কোনো প্রশ্নই আসে না। মিডল এয়ারের কাজ হচ্ছে কিবা জৈব যৌগের কার্যকরী মূলক শনাক্তকরণ, আর হচ্ছে তোমার যৌগ মূলকের উপস্থিতি শনাক্তকরণে ব্যবহার হয় মিডল এয়ারটা, তাহলে এটা তো এমনিতেই হবে না। এই দুইটা তাহলে একদম নিঃসন্দেহে বাদ, থাকলো হচ্ছে নেয়ার এয়ার, তারপর হচ্ছে ফার এয়ার, ঠিক আছে। এখন নেয়ার এয়ারও চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত হয়, ফার এয়ারও চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত হয়, তবে এটা হচ্ছে ব্যথা বেদনা উপশম এবং স্নায়ুতন্ত্রের পুনর্গঠনে ব্যবহৃত হয় ফার এয়ার, এটা হচ্ছে একদম সরাসরি বইতেই দেওয়া আছে। তাহলে সঠিক আনসার কিন্তু সি হয়ে যাচ্ছে। এখন আমরা হচ্ছে 12 নম্বর প্রশ্নে চলে যাব। 12 নম্বর প্রশ্ন বলছে, কোন মৃৎক্ষার ধাতুটি তার ক্লোরাইড লবণের শিখা পরীক্ষায় ইটের ন্যায় লাল বর্ণ দেখায়? আচ্ছা, ক্যালসিয়াম আছে না, ক্যালসিয়াম, ক্যালসিয়াম হচ্ছে ইটের মতো লাল, ইটের মতো লাল, মতো লাল, ঠিক আছে। ক্যালসিয়ামটা হচ্ছে ইটের ন্যায় লাল, খালি চোখে এরা কিন্তু, ঠিক আছে। স্ট্রনশিয়াম, স্ট্রনশিয়ামটা হচ্ছে টকটকে লাল, টকটকে লাল, ইটের মতো লাল না। বেরিয়াম, আমি একটু আগে বলছিলাম আপেলের মতো সবুজ, কাঁচা আপেলের মতো আর কি, ঠিক আছে, আপেলের মতো, আপেলের মতো বা কাঁচা আপেলের মতো। আচ্ছা, এরপর হচ্ছে রেডিয়াম, এটা হচ্ছে শুধুই লাল, এখানে একটু কনফিউশন করার মতো জায়গা আছে, বুঝছো, ইটের মতো লাল, টকটকে লাল, শুধুই লাল। রথের আরে রেডিয়াম, রেড মানে লাল, জাস্ট এটা সিম্পলি মাথায় রাখবা, আর আছে রেড মানে হচ্ছে লাল। আর ক্যালসিয়াম হচ্ছে ইটের মতো লাল, এটা তো আমরা জানি। একদম খালি চোখে যদি আমরা ক্যালসিয়ামকে, শিখা পরীক্ষায় যদি খালি চোখে আমরা ক্যালসিয়ামকে দেখি, এটাকে হচ্ছে আমরা ইটের মতো লাল দেখবো। বেসিক্যালি আমরা চারটা জিনিস কিন্তু আমরা জানি, ক্যালসিয়ামেরটা জানি, কপারেরটা জানি, তারপর হচ্ছে কি বলা হয়, পটাশিয়ামেরটা জানি, এগুলো আমরা জানি। আর স্ট্রনশিয়াম হচ্ছে টকটকে লাল, ঠিক আছে। তাহলে বলছে ক্লোরাইড লবণের শিখা পরীক্ষা ইটের ন্যায় লাল, ইটের ন্যায় লাল কি হবে? ক্যালসিয়াম, ওকে, ক্যালসিয়াম।
এটাই সঠিক। 13 নম্বর কোশ্চেনটা দেখো, বলছে কোন মৃৎক্ষার ধাতুটি তার ক্লোরাইড লবণের শিখা পরীক্ষায় সবুজ বর্ণ দেয়? কি দেখা? সবুজ বর্ণ দেয়। আচ্ছা, এইটা আমি তোমাদেরকে বলছিলাম। কি বর্ণ দেবে? সবুজ বর্ণ দেয়। দেখো ক্যালসিয়াম ইটের মতো লাল, একটু আগে বললাম ইটের মতো লাল, ইটের মতো লাল। স্ট্রনশিয়াম টকটকে লাল, একটু আগে বললাম টকটকে লাল। বেরিয়াম কাঁচা আপেলের মতো সবুজ। কাঁচা আপেল কেমন ভাই? কাঁচা আপেল আপেলের মতো সবুজ না, কাঁচা আপেল হচ্ছে ভাই সবুজ। রেডিয়াম শুধু লাল বললাম, আর রেড মানে ভাই লাল, মাথায় রাখবা। তাহলে এটাও লাল, এটাও লাল, সবগুলোই লাল। তাহলে কাঁচা আপেলের মতো যেটা, কাঁচা আপেল কি কালার? সবুজ কালার না? তাহলে বেরিয়াম হচ্ছে সঠিক। 14 নম্বর কোশ্চেনটা দেখো, বলছে কোন রশ্মি প্রয়োগ করে মস্তিষ্কের রক্তের হিমোগ্লোবিনের শোষিত অক্সিজেন এর মাত্রা পরিমাপ করা যায়? তোমাদেরকে আমি একটু আগে বলছিলাম যে আমরা এইটা মাথায় রাখবো যে মিডল এয়ার জৈব যৌগ নিয়ে কথাবার্তা। জৈব যৌগ, এটার উপস্থিতি প্লাস শনাক্ত, উপস্থিতি যৌগমূলকের উপস্থিতি আর জৈব যৌগ শনাক্ত। জৈব যৌগ হচ্ছে কিভাবে শনাক্ত, আর যৌগমূলকের উপস্থিতি, যৌগমূলকের উপস্থিতি এটা করতে হচ্ছে মিডল এয়ারটা ব্যবহার করা হয়। আর ফার এয়ার চিকিৎসা ক্ষেত্রে তাকে কোন কাজে ব্যবহার করা হয়? ব্যথা বেদনা উপশম প্লাস স্নায়ুতন্ত্রের পুনর্গঠন। স্নায়ুতন্ত্রের, আমার হাতের লেখা একটু খারাপ, বুঝে নিবা, কথাগুলো একটু ফলো করবা। পুনর্গঠন, ওকে, পুনর্গঠন। আর নেয়ার আয়ারটা হচ্ছে তাও চিকিৎসা ক্ষেত্রে। এখন চিকিৎসা ক্ষেত্রে তাকে আমরা কোথায় ব্যবহার করি? তাকে হচ্ছে যে রক্তের, মস্তিষ্কের যে রক্ত আছে, এই রক্তের হিমোগ্লোবিনে অক্সিজেনের মাত্রাটাকে সে পরিমাপ করবে। শোষিত মানে রক্ত যে তোমার হচ্ছে অক্সিজেনটাকে শোষণ করে, হ্যাঁ, রক্তের হিমোগ্লোবিনে শোষিত যে অক্সিজেনটা থাকবে, সেই অক্সিজেনের কি করবে ভাই? মাত্রাটাকে নিয়ন্ত্রণ করবে। এটা হচ্ছে তার কাজ। তাহলে আনসার কিন্তু ভাই আমরা এতে পাই যাচ্ছি। আচ্ছা, আর এমআরআই হচ্ছে তোমার ওই যে হাড় ভাঙা, হ্যাঁ, সেগুলো নিয়ে আবার কথাবার্তা আছে আলাদা। 15 নম্বর প্রশ্ন বলছে দৃশ্যমান আলোর সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্যের রশ্মি কোনটি? আচ্ছা, দেখো আমরা দৃশ্যমান আলো বলতে কাদেরকে বুঝি? দৃশ্যমান আলো বলতে তো আমরা বুঝি হচ্ছে তোমার বেনি, আসহ, কলা, এগুলার ভিতরে না। এখন এর ভিতরে সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্যটা কার? আমরা একটু রেঞ্জ পড়ছিলাম না যে তোমার একটা রেঞ্জটা কিরকম হয়, এটা পড়ছিলাম না? আমি তোমাদেরকে বলছিলাম যে ভাইয়া বেনি, আসহ, কলা, তো সেখানে আমাদের রেঞ্জটা ছিল কি? বেনি ছিল কত ভাইয়া? মানে বেগুনি ছিল কত? 380 থেকে 424 এর ভিতরে একটা রেঞ্জ ছিল না? তারপরে ছিল নীল, যেটা ছিল 424 থেকে কত ভাইয়া? 424 থেকে 450, এরকম একটা রেঞ্জ ছিল না? আচ্ছা, এরপরে লাল ছিল ভাইয়া, সবুজ ছিল। তো সবুজ ছিল কত ভাইয়া? 575 থেকে তোমার হয়তো 590 ছিল নাকি? হ্যাঁ, 590 ছিল। আর হচ্ছে লালটা কত ছিল? লালটা ছিল হচ্ছে সর্বশেষ 647 থেকে তোমার 700 ছিল, এরকম একটা রেঞ্জ ছিল। ঠিক আছে, তাহলে সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্যটা কার? সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্যটা কার? এটা কত ন্যানোমিটার? এগুলো সব কিন্তু ন্যানোমিটার রেঞ্জে না। তাহলে এটা ন্যানোমিটার রেঞ্জ, এটার তরঙ্গ দৈর্ঘ্যটা সবচেয়ে বেশি ছিল। আচ্ছা, তাহলে হবে কি লাল। এরপর তোমরা হচ্ছে 16 নম্বর কোশ্চেনটা একটু দেখো তো ভাই। 16 নম্বর কোশ্চেনটাতে কি বলছে? 16 নম্বর কোশ্চেনে বলছে জারণ শিখায় কপার লবণের
বর্ণ কোনটা? আমি একটু আগে তোমাদেরকে বলছিলাম যে কপার, নীলাভ সবুজ হচ্ছে কি ভাইয়া? কপার 2+। ইটের ন্যায় লাল হচ্ছে ক্যালসিয়াম 2+। উজ্জ্বল সোনালী হলুদ সোডিয়াম প্লাস। হলুদাভ সবুজ, হলুদাভ সবুজটা এটা আমি আমার এই মুহূর্তে মনে পড়তেছে না, তবে এইগুলা ঠিক আছে। আমার যেহেতু কপারের লবণের বর্ণটা চাইছে, জাস্ট আমার এটাই এনাফ আনসার, কিন্তু ভাই এই হয়ে যাচ্ছে। ওকে, এরপর 17 নম্বর কোশ্চেনটাতে তোমরা একটু যাও ভাই। বলছে আলট্রা ভায়োলেট রশ্মিতে $5 এর দৃশ্যমান আলোর বিকিরণ কোনটা? কি বলছি ভাই? $5 কথা বলছে। ওকে, এখন তোমাদের বইতে হচ্ছে কয়েকটা ডলারের কয়েকটা কালার কিরকম দেখে হচ্ছে আমরা এটাকে মানে শনাক্ত করব। এটাকে আমাদের কয়েকটা মান দেওয়া আছে, কয়েকটা টাকার মান দেওয়া আছে, যে আমেরিকার যে ডলার আছে এই ডলারটাকে আমরা যে দেখে শনাক্ত করতে পারবো। তো দেখো, এটা তুমি যদি একটু, আমার মনে হয় কয়েকটা জিনিস একটু মাথায় রাখা দরকার। কয়েকটা ডলার তোমার হচ্ছে $5টাকে তোমার মাথায় রাখা একটু দরকার। দেখো, $5 ক্ষেত্রে এটার বর্ণটা কিরকম হয় আমি তোমাদেরকে একটু বলি। $5 ক্ষেত্রে হচ্ছে নীল বর্ণ, নীল, নীল, ঠিক আছে। আর $10টা একটু মাথায় রাখবা, $10, $10 ক্ষেত্রে হয় লাল। ওকে, আর তোমার $100টা একটু মাথায় রাখবা, $100, $100 ক্ষেত্রে বর্ণটা হচ্ছে কমলা। ওকে, এই তিনটে একটু মাথায় রাখবা। তাহলে দেখো এখানে কমলা, তাহলে এটা হয় কি $100। সবুজ, সবুজটা যদি তোমরা মাথায় রাখতে চাও এটা হচ্ছে $20, জাস্ট আমি বলার জন্য বলে রাখলাম। আর হলুদ বর্ণ যেটা, হলুদ বর্ণটা হচ্ছে $50। আর নীল বর্ণ যেটা, এটা আমি একটু আগে বললাম, যেটা হচ্ছে $5। ঠিক আছে, তাহলে আমাদের আল্ট্রাভায়োলেট রশ্মিতে $5 দৃশ্যমান আলোর বিকিরণ কোনটা? ডি, ডি নাম্বার হচ্ছে সঠিক আনসার। আচ্ছা, এরপরে 18 নম্বর কোশ্চেনটা একটু দেখো। বলছে দৃশ্যমান আলোর সবচেয়ে ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যের রশ্মি কোনটা? আচ্ছা দেখো, দৃশ্যমান আলোর সবচেয়ে ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যের আলোটা কোনটা? আমরা শুরু করছিলাম কোথা থেকে? বেগনি আসহ কলা। তাহলে প্রথমে হচ্ছে কি বেগুন, বেগুনি। আর বেগুনি হচ্ছে কত? 380 থেকে শুরু, 380 থেকে 400 কত? 24। ঠিক আছে না? তাহলে সবচেয়ে কম কে? সবচেয়ে ক্ষুদ্র বলছে, সবচেয়ে ক্ষুদ্র হচ্ছে বেগুনি। সবচেয়ে বড় কে? সবচেয়ে বড় হচ্ছে লাল। সবচেয়ে বড় কত? এটা এটার রেঞ্জটা হচ্ছে 647 থেকে 700 ছিল। ওকে, তাহলে আমাদের 18 নম্বর আনসার কত হলো? 18 নম্বর আনসার হলো ডি। 19 নম্বর কোশ্চেন দেখো। বলছে কমলা বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য কত? আমি একটু আগে বলছিলাম যে বেনি আসহ স হ ক লা। তাহলে এটা ছিল কত? 380 থেকে 424। এটা কত ছিল? 424 থেকে 450 এরকম ছিল না? ঠিক আছে। আর 400, এটা ছিল কত? আসমানিটা 450 থেকে কত ছিল ভাইয়া? 500 ছিল। এটা কত ছিল? 500 থেকে 575। এবং এগুলা কিভাবে মাথায় রাখবো সেটাও কিন্তু আমি বলে দিছি। 575 থেকে 590, 590 থেকে 647, 647 থেকে 700 এরকম একটা রেঞ্জ কিন্তু ছিল। তাহলে এখানে কমলা কমলা এই ক, তাহলে 590 থেকে কত ভাই? 647। 590 থেকে 647 কোনটা আছে? দেখো, এটা কিন্তু 590 থেকে 647 এর ভিতরে পড়ে। হ্যাঁ, এগুলা কিন্তু তোমার 720 এ চলে গেছে। এটা 675 থেকে 690 তে চলে গেছে। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমাদের সঠিক আনসার। ওকে, এরপর দেখো ভাই, বলছে আল্ট্রাভায়োলেট রশ্মিতে $100 দৃশ্যমান আলোর বিকিরণ কোনটা? একটু আগে বলছিলাম যে $100 জন্য হচ্ছে কমলা, কত ছিল? $100। লাল বর্ণ ছিল কত নাম্বারের জন্য ভাইয়া? লাল বর্ণ ছিল $10 জন্য। আর নীল বর্ণ ছিল $5 জন্য। সবুজ বর্ণ ছিল হচ্ছে তোমার কত বর্ণের জন্য? $20 জন্য।
আচ্ছা, হলুদ বর্ণ ছিল যে $50 জন্য, এগুলো বলছিলাম আমি, হ্যাঁ। 21 নম্বর প্রশ্নটা দেখো, বলছে হলুদ বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য কত? বেনি, আ, স, হ, ক, লা। তাহলে স, হ, ঠিক আছে। এটা কোনটার ভিতরে পড়ে যায়? এটা হচ্ছে ভাইয়া যে 575 থেকে 590 তে পড়ে। এটা হচ্ছে হলুদ। ওকে, হলুদের ভিতরে পড়ে এটা। আর 450 থেকে তোমার হচ্ছে 500, এটা কোনটার ভিতরে পড়ে? এটা হচ্ছে আসমানের ভিতরে পড়ে, আসমানি। 590 থেকে কত ভাই? 590 থেকে হচ্ছে 625 দেওয়া আছে আর কি। তো এটা স্পেসিফিক কোনো রেঞ্জ নেই, তবে 647 এর ভিতরেও তো পড়ে এই রেঞ্জটা, ঠিক আছে না? তাহলে 590 থেকে 647 রেঞ্জের ভিতরে পড়ে হচ্ছে কমলা। এটা তুমি কমলা ধরে নিতে পারো। 500 থেকে 600, এটার আসলে তেমন স্পেসিফিক কোনো কিছুই নাই। তাহলে আমাদের এখানে বলছে হলুদ বর্ণের কোনটা? হলুদ বর্ণের হচ্ছে সি। ওকে, 22 নাম্বার কোনটা? 22 নাম্বার কোশ্চেনটা কি বলছে? বলছে দীপশিখা সোডিয়াম বন্ডের দৃশ্যমান আলো বিকিরণ করে কোনটা? সোডিয়াম সোনালী হলুদ বলছিলাম ভাইয়া, সোনালী হলুদ। এই সোনালী হলুদ হচ্ছে সোডিয়াম, ইটেনে লাল হচ্ছে কে ক্যালসিয়াম, বেগুনি হচ্ছে কে পটাশিয়াম, কাঁচা আপেলের মতো সবুজ হচ্ছে বেরিয়াম। এগুলো বলছিলাম না? তাহলে সোনালী হলুদ কে দেখাবে? সোডিয়াম কি দেখাবে ভাইয়া? সোনালী হলুদ দেখাবে। আচ্ছা, 23 নাম্বার কোশ্চেনটা দেখো, বলছে দীপশিখায় ক্যালসিয়াম কোন বর্ণের দৃশ্যমান আলো বিকিরণ করে? ক্যালসিয়াম একটু আগেই বললাম ভাইয়া, ইটের মতো লালকে ক্যালসিয়াম, সোনালী হলুদ কে ভাইয়া সোডিয়াম, বেগুনি হচ্ছে পটাশিয়াম, কাঁচা আপেলের মতো সবুজ হচ্ছে বেরিয়াম, এগুলো বলছিলাম। আচ্ছা, তাহলে আনসার হলো কি ভাই? ইটের মতো লাল। আচ্ছা, 24 নাম্বার কোশ্চেনে বলছে বেগুনি রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য কত? আচ্ছা, বেনি, আসহ, কলা, বেগুনি সবার প্রথমেই শুরু। আচ্ছা, 380 থেকে 424, এটা ছিল কি ভাইয়া? বেগুনি। দেখো, এগুলো আমি সলভ করাইতে করাইতে তোমাদের হচ্ছে মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমাদের প্রথম যে ইয়েটা 570 থেকে হলো 590, এটা হচ্ছে 575 থেকে ছিল আমাদের জন্য, আমাদের বইতে এটা ছিল ভাই হলুদ। ওকে, হলুদ ছিল। আর 450 থেকে 500, এটা ছিল কি ভাই? এটা ছিল হচ্ছে আসমানি, আসমানি। আচ্ছা, এরপর 500 থেকে 575, এইটা কোনটা ছিল? 500 থেকে 575 ছিল, এখানে দেওয়া আছে কত ভাই? 70, এটা ছিল সবুজ। আমাদের আনসার কত হলো? আনসার হলো বেগুনি। বেগুনি হচ্ছে কত ভাই? ডি। আচ্ছা, বলছে NMR এর পূর্ণরূপ কি? এটা একটা ওই যে NMR বিজোড় সংখ্যক ইলেকট্রন নিয়ে যেটা হচ্ছে গঠিত হয়। তো এইটার আমরা একটা পূর্ণাঙ্গ রূপ আর কি চাইছে, জাস্ট হচ্ছে এটার পূর্ণাঙ্গ রূপটা কি? এটা পূর্ণাঙ্গ রূপটা হচ্ছে নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোন্যান্স। কি ভাই? নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোন্যান্স। এখানে কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে নিউক্লিয়াস ম্যাগনেটিক রেজোন্যান্স, না নিউক্লিয়ার হবে, নিউক্লিয়ার মেজারিং না ভাই, মেজারিং হবে না। তাহলে এটাও বাদ, এটাও বাদ। নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোন্যান্স, এটা সঠিক, সি নাম্বার সঠিক आंसर। আচ্ছা, 26 নম্বর প্রশ্নটা একটু দেখো। 26 নম্বর প্রশ্ন বলছে কোন ক্ষেত্রে আয়ার রশ্মি ব্যবহৃত হয়? আমরা একটু আগে বলছিলাম ভাইয়া, আয়ার রশ্মি হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত হয়, যৌগমূলকের উপস্থিতি বা জৈব যৌগ শনাক্ত করতে ব্যবহার করা হয়। এখন তোমরা দেখো, হাড় জোড়া লাগাতে এটা কিন্তু এমআরআই করা হয় সম্ভবত, এমআরআই করার কথা। ক্যান্সার শনাক্তকরণে না, ক্যান্সার শনাক্তকরণে এটা ব্যবহার করা হয় না। তারপর হচ্ছে রক্তচাপ নির্ধারণে। 26 নম্বর কোশ্চেনটা একটু দেখো, ক্যান্সার শনাক্তকরণে কি এটা ব্যবহার করা হয় আয়ার রশ্মিটা? ক্যান্সার শনাক্তকরণে, হ্যাঁ, ক্যান্সার শনাক্তকরণে কিন্তু আয়ার রশ্মিটা ব্যবহার করা হয় সম্ভবত আমার। হ্যাঁ, ক্যান্সার শনাক্তকরণে হচ্ছে আয়ার রশ্মিটা ব্যবহার করা হয়। শ্বেত রক্তকণিকা বৃদ্ধি চিকিৎসা না, এগুলো হবে না। 26 নম্বর আনসারটা তাহলে কত হবে? এটা হলো বি। একটু দেখে নিবি এগুলো, হ্যাঁ। নিচের কোনটি শিখা পরীক্ষায় বর্ণ প্রদান করে না? আচ্ছা, শিখার পরীক্ষায় বর্ণ প্রদান করে না কারা ভাইয়া? দুইটা জিনিস মাথায় রাখবা, বেরিলিয়াম 2+, বুঝিবা, বেরিলিয়াম 2+, তারপর হচ্ছে ম্যাগনেসিয়াম 2+। ওকে, এরা অবস্থান্ত ধাতু না, জাস্ট এক কথা এই জিনিসটুকু সংক্ষেপে মাথায় রাখবা, যদিও এটা অ্যাপ্রোপ্রিয়েট কথা না, তবে এটুকু মাথায় রাখবা। আর এটা তুমি তো জানো, এটা হচ্ছে পটাশিয়াম বেগুনি বর্ণ প্রদান করে, এটা তুমি জানো না? আমি তোমাদেরকে একটু আগে বললাম না? এটা হচ্ছে কি বেগুনি বর্ণ প্রদান করে, বেগুনি। ওকে, আর ক্যালসিয়াম 2+, ইটের ন্যায় লাল, ইটের ন্যায় লাল, এটা আমি একটু আগে বলছিলাম। তারপর হচ্ছে কপার 2+, এটা হচ্ছে নীলাভ সবুজ। ওকে, নীলাভ সবুজ। ম্যাগনেসিয়াম 2+, বর্ণহীন।
আরো কয়েকটা মৌল আছে যেগুলো হচ্ছে বর্ণহীন, একটু এগুলো মুখস্থ রেখে দিবা, ঠিক আছে? ম্যাগনেসিয়াম, বেরিলিয়াম। আচ্ছা, তাহলে আনসারটা কত হলো? আনসারটা হলো 27 নম্বর আনসারটা হলো কি ভাই? ডি। আচ্ছা, 28 নম্বর কোশ্চেনটা দেখো, বলছে n1 = 2 এবং n1 = 1 হলে n2 = 2 এবং n1 = 1 হলে বর্ণালীটিকে সর্বাধিক রেখার সংখ্যা কত? ঠিক আছে? এখন একটা বর্ণালীতে তোমার সর্বাধিক সংখ্যা বের করা যে সিস্টেমটা, ঠিক আছে? দেখো, এই সিস্টেমটা হচ্ছে এরকম যে হাফ, একটা সূত্র আছে, হাফ n2 মাইনাস হচ্ছে n1। ওকে, এটাই হচ্ছে জাস্ট সূত্রটা। এই সূত্রতে তুমি হচ্ছে যদি বসাও, হাফ n2 এর মান কত হবে? 2 মাইনাস n1 মানে হচ্ছে 1, তাহলে কত পেলাম ভাইয়া? হাফ ইনটু কত পেলাম? ও, সূত্র তো অর্ধেক লিখলাম, আর একটু বাকি আছে, আরো হচ্ছে গুণ আছে মাঝখানে, গুণ হচ্ছে n2 মাইনাস n1 প্লাস হচ্ছে 1, এটা টোটাল। তাহলে এখানে এই পর্যন্ত লিখলাম, তারপর হচ্ছে 2 মাইনাস 1 প্লাস হচ্ছে 1। আচ্ছা দেখো, এখানে এটা থেকে এটা মাইনাস করলে থাকতেছে 1, আর এদের কি হচ্ছে আমরা যদি একটু করি তাহলে কত হচ্ছে? 2 পাচ্ছি। তাহলে দেখো 2 2 ভাগ থাকতে কত? 1 থাকতেছে। তাহলে আমাদের আনসারটা কত হচ্ছে? সি। ওকে, দীপ শিখায় সোনালী হলুদ বর্ণ উৎপন্ন করে কোনটা? একটু আগে বললাম সোডিয়াম হচ্ছে সোনালী হলুদ, ঠিক আছে? সোডিয়াম হচ্ছে কি? সোনালী হলুদ। ওকে, পটাশিয়ামের কথা বলছিলাম, পটাশিয়াম হচ্ছে কি ভাইয়া? পটাশিয়াম হচ্ছে বেগুনি। ওকে, ক্যালসিয়াম হচ্ছে কি ভাইয়া? ইটের ন্যায় লাল, ইটের ন্যায় লাল। এগুলো কিন্তু আসবে রে ভাই, আসবে, ইটের ন্যায় লাল। ওকে, এরপর হচ্ছে কি? এরপর হচ্ছে আমাদের ম্যাগনেসিয়াম কি বলছিলাম ভাইয়া? বর্ণহীন। ওকে, এরপর 30 নাম্বার কোশ্চেনটা দেখো, বলছে বিকিরণ রশ্মির তরঙ্গদৈর্ঘ্য 500 থেকে 575 ন্যানোমিটার হলে বর্ণটা কি হবে? একটু আগে বলছিলাম না ভাই এই জিনিসটা, সরি কত নাম্বার? তোমার 30 নাম্বার কোশ্চেনটা আছে তো এখনো। আচ্ছা সরি, শিক্ষা পরীক্ষায় মাধ্যমে বিভিন্ন ধাতব মৌল শনাক্ত করতে যে অ্যাসিডে প্লাটিনাম তার ভিজিয়ে রাখা হয়, কোন অ্যাসিডে প্লাটিনাম তারটাকে ভিজিয়ে রাখবো আমাদের শিক্ষা পরীক্ষায়? দেখো, এটা হচ্ছে তোমার হাইড্রোক্লোরিক অ্যাসিডে। তুমি যখন একটা এই যে শিক্ষা পরীক্ষা করবা, শিক্ষা পরীক্ষা করার সময় তোমার বেসিকলি হচ্ছে তোমার যে অ্যাস ব্লক ধাতু আছে না, এই অ্যাস ব্লক ধাতুর ক্লোরাইড লবণ সমূহ আছে না, এগুলো হচ্ছে বুনসেন দ্বীপশিখায় উদ্যায়ী। হ্যাঁ, এগুলো উদ্যায়ী হওয়ার কারণে এরা উদ্যায়ী যেমন তেমনটা হচ্ছে আবার অনুজ্জ্বল। হুম, তো এবং এই অনুজ্জ্বল হওয়ার কারণে এরা হচ্ছে তোমার বর্ণহীন বৈশিষ্ট্যমূলক একটা তোমার বর্ণ সৃষ্টি করবে। তাই হচ্ছে পরীক্ষাগারে তোমার এই ক্ষার ধাতু, মৃৎ ক্ষার ধাতু, এই ধাতুর যৌগগুলোকে ক্ষার যে হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, এই হাইড্রোক্লোরিক অ্যাসিডে সিক্ত করলে বুনসেন শিখা যদি এদেরকে আমরা উত্তপ্ত করি, তখন হচ্ছে এরা তোমার একটা ধাতব ক্লোরাইডে পরিণত হয়, তখন হচ্ছে এরা আসলে বর্ণটা প্রদান করে। তাই হচ্ছে আমাদের এটাকে হচ্ছে ক্ষার হাইড্রোক্লোরিক অ্যাসিড হচ্ছে আমরা কি করবো ভাই? ভিজিয়ে রাখবো। 31 নম্বর প্রশ্ন দেখো, বলছে বিকিরণ রশ্মির তরঙ্গদৈর্ঘ্য 500 থেকে 575 ন্যানোমিটার হলে বিকিরণ বর্ণটা কিরকম হবে? আচ্ছা, এটা আমি তোমাদেরকে একটু আগে বলছিলাম, এটা সবুজ হবে। হ্যাঁ, বেগুনিটার ক্ষেত্রে হচ্ছে একদম প্রথমে যেটা সেটা ছিল 380 থেকে কত ছিল ভাইয়া? 424 ছিল। আচ্ছা, এরপরে সবুজটা ছিল এইটা, আর লাল যেটা সেটা ছিল কত ভাইয়া? 647 থেকে 700 ছিল। হ্যাঁ, আচ্ছা, এরপর ছিল হচ্ছে কোনটা ভাইয়া? কমলা। কমলাটার ক্ষেত্রে তোমার একটা বর্ণ ছিল, সেটা হলো কি ভাইয়া? সেটা হলো তোমার একটু মনে করে হিসাব করে দাও, সেটা ছিল মনে হয় 590 থেকে, হ্যাঁ, 590 থেকে 647 রেঞ্জের ছিল, এটা ছিল কমলা রেঞ্জে। তাহলে এখানে এই রেঞ্জটা কার ভাইয়া? এই রেঞ্জটা হচ্ছে সবুজের। ওকে, 31 নাম্বার কোশ্চেনটা দেখো, 31 নাম্বার কোশ্চেনে বলছে যে বিকিরণ, সরি 31 নম্বর তো আমরা শেষ করলাম, 32 নম্বর প্রশ্ন দেখো, বলছে দীপ শিখায় রুবিডিয়াম কোন বর্ণ প্রদর্শন করে? কে ভাইয়া? আরবি ও রুবিডিয়াম। একটু আগে আমি তোমাদেরকে বলছিলাম যে সোডিয়াম সোনালী হলুদ, রুবিডিয়াম আরবি এটা হচ্ছে লালচে বেগুনি, আর সি নাম্বার যেটা আছে সেটা হচ্ছে গাঢ় লাল। এটা এই গাঢ় লালটা প্রদর্শন করা হচ্ছে স্ট্রনশিয়াম বা টকটকে লাল, স্ট্রনশিয়াম যেটা টকটকে লাল বা গাঢ় লাল, কোনোটা নিতে তো হবেই না। তাহলে রুবিডিয়াম হচ্ছে লালচে বেগুনি বর্ণটা প্রদর্শন করে।
33 নম্বর কোশ্চেনটা একটু দেখো, দীপশিখায় কোন মৌলটি বর্ণ প্রদর্শন করে না? আমি একটু আগে বলছিলাম যে বেরিলিয়াম, মাথায় রাখবা বেরিলিয়াম, তারপর হচ্ছে তোমার ম্যাগনেসিয়াম, এরা হচ্ছে দীপশিখায় কোনো বর্ণ প্রদর্শন করবে না। তাহলে পটাশিয়াম কি বেগুনি, এটা তো আমরা জানি, তাহলে এটা কি আনসার হবে? হবে না, এটা আনসার হবে না। বেরিলিয়াম এটাই আনসার হবে, কারণ এটা কোনো বর্ণ প্রদান করে না। এই বেরিয়াম হচ্ছে কাঁচা আপেলের মতো, কাঁচা আপেল। ওকে, রেডিয়াম এটা হচ্ছে ভাইয়া লাল, শুধুই লাল। আচ্ছা, এইটা হচ্ছে আনসার, তাহলে হচ্ছে কি ভাইয়া বি। আচ্ছা, 34 নম্বর প্রশ্ন একটু দেখো, 34 নম্বর বলছে দীপশিখায় ম্যাগনেসিয়াম কোন বর্ণ প্রদান করে? একটু আগেই বললাম যে ম্যাগনেসিয়াম কোনো বর্ণ প্রদান করে না, বেরিলিয়াম ম্যাগনেসিয়াম কোনো বর্ণ প্রদান করে না, বর্ণহীন। তাহলে এখানে দেওয়া আছে ইটের মতো লাল, এটা হচ্ছে ক্যালসিয়াম, আহ কাঁচা আপেলের মতো সবুজ হচ্ছে বেরিয়াম, টকটকে লাল এটা হচ্ছে স্ট্রনশিয়াম, তাহলে এটা কোনোটি নয়, এটাই হবে আনসার। ওকে, আচ্ছা, এরপরে 35 নম্বর প্রশ্নটা দেখো, বলছে দৃশ্যমান আলো এর তরঙ্গ দৈর্ঘ্য কত? দৃশ্যমান আলো এর তরঙ্গ দৈর্ঘ্য আমরা দেখো 270 থেকে আমরা বলছি 380 থেকে কত ভাইয়া? 780 বা 700 অনেক সময় আমরা বলে থাকি, অনেক জায়গায় দেওয়া আছে। 780টাকে আমরা বেসিক একটা মান ধরি, তাহলে 280 থেকে 700 না ভাইয়া, এটাও হবে না। 200 থেকে 700 এটাও হবে না, 200 থেকে 780 হবে না, 400 থেকে 800 এটা একটা মোটামুটি কাছাকাছি একটা রেঞ্জের ভিতরে পড়ে যায়, ঠিক আছে না? আচ্ছা, তাহলে আনসারটা হলো কত? ডি। 36 নম্বর প্রশ্নটা দেখো, বলছে শিখা পরীক্ষায় বা ফ্লাম টেস্টে তোমার কপার কোন রং দেয়? কপার কি ভাইয়া? কপার, একটু আগে বলছিলাম কপার, কপার কি ভাইয়া? নীলাভ সবুজ, কপার 2+, নীলাভ সবুজ কি ভাইয়া? নীলাভ সবুজ, নীলাভ সবুজ। ওকে, ওকে, তাহলে এখানে আছে কি ভাইয়া? গ্রিন আছে, মানে সবুজ আছে, হ্যাঁ এটাই তো হবে আনসার। ভায়োলেট না, ম্যাগনেটা না ভাইয়া, ক্রিমসন না, এগুলো হবে না। আচ্ছা, এরপরে আমাদের 37 নম্বর কোশ্চেনটা তো বলছে দীপশিখায় বেরিলিয়াম কোন বর্ণ প্রদান করে? আমি একটু আগে বলছিলাম বেরিলিয়াম প্লাস ম্যাগনেসিয়াম, এরা কোনো বর্ণ দেয় না, বর্ণহীন। অনেকবার লিখে ফেলছে এগুলো, বুঝছো, আর লিখতে ভালো লাগতেছে না। ইটের মতো লাল এটা হচ্ছে ক্যালসিয়াম, টকটকে লাল স্ট্রনশিয়াম, কাঁচা আপেলের মতো সবুজ এটা হচ্ছে ভাইয়া বেরিয়াম, কোনোটি নয়, এটাই সঠিক আনসার, কারণ বেরিলিয়াম কোনো বর্ণ প্রদান করে না। 38 নম্বর কোশ্চেনটা দেখো, দীপশিখায় স্ট্রনশিয়াম নিম্নোক্ত কোন বর্ণ উৎপন্ন করে? কে ভাইয়া? স্ট্রনশিয়াম। আমরা একটু আগে বলছিলাম স্ট্রনশিয়াম হচ্ছে কি? টকটকে লাল। স্ট্রনশিয়াম হচ্ছে কি ভাইয়া? স্ট্রনশিয়াম হচ্ছে টকটকে লাল। ইটের মতো লাল হচ্ছে কি ভাইয়া? ক্যালসিয়াম। কাঁচা আপেলের মতো সবুজ হচ্ছে কি? বেরিয়াম। দেখো অপশনগুলো কিন্তু সেম রাখছে, কোনোটি নেই, এটা হবে না। অপশনগুলো কি ভাইয়া? সেম রাখছে। অপশনগুলো সেম রেখে কিন্তু প্রশ্নগুলো হচ্ছে এক একটা সাদা হচ্ছে দিয়ে দিচ্ছে, হ্যাঁ, বেরিয়াম। তাহলে টকটকে লাল হচ্ছে ভাইয়া দীপশিখায় স্ট্রনশিয়াম টকটকে লাল বর্ণ প্রদান করে। 38 নম্বর আনসার হচ্ছে বি। 39 নম্বর প্রশ্নটা দেখো, বলছে দীপশিখায় নিচের কোন ধাতুটি কোনো বর্ণ উৎপন্ন করে না? আচ্ছা, বর্ণ উৎপন্ন করে নাকি? দেখো, বর্ণ উৎপন্ন করে না, আমি একটু আগে বলছিলাম বেরিলিয়াম আর হচ্ছে ম্যাগনেসিয়াম প্লাস হলো ভাইয়া বেরিলিয়াম, এটা কি করবে না ভাইয়া? কোনো বর্ণ উৎপন্ন করবে না। এখন বেরিয়াম, এটা তো আমরা বলছি যে বেরিয়াম হচ্ছে তো বর্ণ উৎপন্ন করে, আর তার বর্ণটা হচ্ছে কি ভাইয়া? কাঁচা আপেলের মতো সবুজ, কাঁচা আপেল। স্ট্রনশিয়াম আমরা বলছিলাম যে সে হচ্ছে টকটকে, টক টকে লাল। বেরিয়াম বর্ণহীন বলছিলাম। পটাশিয়াম বলছিলাম হচ্ছে বেগুনি। ওকে, তাহলে এখানে বেরিলিয়াম হচ্ছে বর্ণ উৎপন্ন করে না, সঠিক আনসার কত? বি। 40 নম্বর প্রশ্নটা দেখো, হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন শক্তি হারিয়ে যদি তৃতীয় শক্তি স্তরে ফিরে আসে তবে বর্ণালীর রেখাগুলোকে কি বলে? একটা জিনিস মাথায় রাখবা, এই বর্ণালী রেখাগুলোর সিরিজের যে একটা মানে তোমার একটা সিরিয়াল আছে, সিরিয়ালটা হচ্ছে এরকম যে এল বি পি বি এফ এইচ, কিরকম? এটা হচ্ছে ধরো লাইম্যান সিরিজ, এল হচ্ছে লাইম্যান সিরিজ, লাইম্যান সিরিজ, বি তে হচ্ছে ব্রাকেট সিরিজ, পি তে হচ্ছে প্যাসচেন সিরিজ, প্যাসচেন সিরিজ, এরপরে বি তে হচ্ছে বার্মা সিরিজ, সরি এটা হবে বার্মা সিরিজ, আমি ভুল বলছি মনে হয়, লাইম্যান সিরিজ, বার্মা সিরিজ, বার্মা সিরিজ, এটা হবে ব্রাকেট সিরিজ।
এটা হচ্ছে ফ্রন্ট সিরিজ, এটা হচ্ছে হার্ম ফিশ সিরিজ, হার্ম ফিশ। ওকে, তাহলে এটা ধরো হচ্ছে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার। ঠিক আছে, এখন যদি 1 নাম্বার আসে তাহলে উৎপন্ন হবে লাইমিন সিরিজ, 2 নাম্বার আসলে হবে বার্মা সিরিজ, 3 নাম্বার আসলে হচ্ছে প্যাস্টিন সিরিজ, 4 নাম্বার আসলে হবে ব্র্যাকেট সিরিজ, 5 নাম্বার আসলে হবে ফ্রন্ট সিরিজ, 6 নাম্বার আসলে হচ্ছে হার্ম ফিশ সিরিজ। এখন আসছে কত নম্বর শক্তি স্তর? 3 নাম্বার। তাহলে 3 নাম্বার থেকে প্যাস্টিন সিরিজ উৎপন্ন হবে কিভাবে? প্যাস্টিন সিরিজ। আচ্ছা, 41 নম্বর কোশ্চেনটা দেখো, দীপশিখায় বেরিয়াম কোন বর্ণ প্রদান শুরু করে? একটু আগে বলছিলাম ভাইয়া, কাঁচা আপেলের মতো সবুজ বেরিয়াম, ইটের মতো লাল ক্যালসিয়াম, টকটকে লাল স্ট্রনশিয়াম। আমার মনে হয় এই অপশনগুলো দিয়ে অনেক কোশ্চেন করে ফেলছে। দেখছো কি পরিমাণ রিপিট হইতেছে। হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন শক্তি হারিয়ে যদি পঞ্চম শক্তি স্তরে ফিরে আসে তাহলে রেখাগুলোকে কিরকম দেখাবে? একটু আগে আমি বলছিলাম যে যে দেখো, লাইমিন সিরিজ, বার্মার সিরিজ, প্যাস্টিন সিরিজ, ব্র্যাকেট সিরিজ, ফ্রন্ট সিরিজ, তারপর হচ্ছে হার্ম ফিশ সিরিজ, তাই না? তো এখন এই দেখো তো একটু 5 নম্বরে কোনটা আছে? 5 নম্বরে কোনটা ভাই? ফ্রন্ট সিরিজ আছে না? তাহলে আনসারটা কি হবে? হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন শক্তি হারিয়ে যদি পঞ্চম শক্তি স্তরে, তাহলে ফ্রন্ট বর্ণালী দেখা যাবে না? ফ্রন্ট বর্ণালী দেখা যাবে। 43 নম্বর কোশ্চেনটা দেখো, হাইড্রোজেন পরমাণু ইলেকট্রন শক্তি হারিয়ে যদি প্রথম শক্তি স্তরে ফিরে আসে তবে বর্ণালী রেখাগুলোকে কিরকম দেখা যাবে? এখন বলছে কোথাও না প্রথম শক্তি স্তরে, একটু আগে বলছিলাম যে এল বি পিবি পিবি এফ এইচ, তাহলে 1 নাম্বার এইটা 1 নাম্বার কি ভাই? লাইমিন সিরিজ দেখা যাবে। ক্লিয়ার? হাইড্রোজেন পরমাণু ইলেকট্রন শক্তি হারিয়ে যদি দ্বিতীয় শক্তি স্তরে আসে তাহলে সে কোন বর্ণটা দেখা যাবে? একটু আগে বলছিলাম ভাইয়া লাইমিন সিরিজ, 2 নম্বর হচ্ছে কি ভাই? বার্মা সিরিজ। তাহলে 2 নম্বরে কি দেখা যাবে? বার্মা সিরিজ। তাহলে আনসার হবে বি। এরপরে 45 নম্বর কোশ্চেনটা দেখো, হাইড্রোজেন পরমাণু ইলেকট্রন শক্তি হারিয়ে চতুর্থ শক্তি স্তরে আসে এলবি পিবি এফ এইচ। 4 নম্বরে কোনটা? 1 2 3 4, এটা কি ভাইয়া? এটা হচ্ছে ব্র্যাকেট সিরিজ। আনসার এ। দেখতেছো কিভাবে মানে কোশ্চেন রিপিট হতেছে? জাস্ট টপিকটা সেম রেখে জাস্ট একটু চেঞ্জ করে দিচ্ছে। ওকে, উপর নিচ করে দিচ্ছে। নিম্নের কোন লবণটি শিক্ষা পরীক্ষায় বেগুনি রং দেখা যাবে? কি বলছে ভাইয়া? বেগুনি রং দেখাবে। ওকে, দেখো আমরা বলছিলাম যে সোডিয়াম যদি হয় তাহলে সোনালী হলুদ, সোডিয়াম থাকলে সোনালী হলুদ, তাহলে এটা দেখাবে সোনালী হলুদ। এটা দেখাবে হচ্ছে টকটকে লাল, কারণ স্ট্রনশিয়াম। টকটকে লাল। এগুলো করতে করতে আশা করি তোমাদের হাত ব্যথা হয়ে, আমার হাত ব্যথা হয়ে গেছে। বেরিয়াম বলছিলাম কাঁচা আপেলের মতো, কাঁচা আপেলের মতো, আপেলের মতো সবুজ নাকি? কাঁচা আপেলের মতো সবুজ। এটা হচ্ছে বেগুনি, বেগুনি দেখাবে। ওকে, তাহলে শিক্ষা পরীক্ষায় বেগুনি রং দেখায় কোনটা? বেগুনি রং দেখাবে হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড। 47 নম্বর কোশ্চেনটা একটু দেখো। 47 নম্বর কোশ্চেন বলছে যে ভাই ডাইক্রোমেট এর বর্ণ কিরূপ? ডাইক্রোমেটের বর্ণটা কিরকম? দেখো, ডাইক্রোমেট, ক্রোমেট মানে কি ভাই? ক্রোমিয়াম। আর ক্রোমেট এটা মাথায় রাখবে, ক্রোমেট মানে ক্রোমিয়াম, ক্রোমিয়াম মানে কমলা। ঠিক আছে, এটা হচ্ছে ভাই ডাইক্রোমেটের বর্ণ। আচ্ছা, তাহলে আনসার হবে এ। 48 নম্বর কোশ্চেন বলছে কোনটির রং কমলা? এখন দেখো এখানে ডাইক্রোমেট কোথায় আছে বা ক্রোমিয়াম কোথায় আছে? ক্রোমিয়াম আছে এখানে, এটাই কমলা। ক্লিয়ার? আচ্ছা, এরপরে 50 নম্বর কোশ্চেন দেখো, বলছে দীপশিখায় উত্তপ্ত করলে পটাশিয়াম কোন মৌল দেয়? অনেকবার পড়ছি বেগুনি। আনসার হচ্ছে বি। আচ্ছা, যাই হোক, আমাদের হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ দুটা টপিক আমরা শেষ করলাম। আশা করি তোমরা মোটামুটি বুঝছো বা আমি যতটুকু বুঝাতে পারছি। তো তোমরা আসলে ক্লাসগুলো কন্টিনিউ করো। ইনশাআল্লাহ হচ্ছে যে ইউনিট এর বায়োলজি এবং হচ্ছে কেমিস্ট্রি, এই দুইটা সাবজেক্টে 66 মার্ক, এটা ইনশাআল্লাহ আমি কনফার্ম করে দিব। তো আজকে ক্লাসটা হচ্ছে এই পর্যন্তই। তোমরা সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। সবার জন্য দোয়া করি, সবাই আমার জন্য দোয়া করো। আসসালামু আলাইকুম।